আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এইচএসসি 24 ব্যাচকে কেন্দ্র করে আমাদের যে মেডিকেল কোর্স সেটা হচ্ছে টার্গেট ডিএমসি 4.0 এর ওরিয়েন্টেশন লাইভে। সো তোমরা দেখেছো যে আমরা এর আগে 5 তারিখ আমরা আমাদের কোর্স লঞ্চ করেছিলাম এবং সেদিন আমরা বলেছিলাম যে ওরিয়েন্টেশন নিয়ে আমরা 8 তারিখ হাজির হব। ওরিয়েন্টেশন বেসিক্যালি কেন আর ক্লাস শুরুটা কবে সেটাও আমরা সেদিন বলেছিলাম যে আমাদের 10ই সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো ভাইয়া, ওরিয়েন্টেশনে আমরা কি জানবো, আজকে কি দরকার আমাদের, তো সেটা নিয়ে আমরা তিনজন যে টিচার এবং সাথে আমাদের যে টিম আছে তারা তো থাকছে। সো আমি আছি, তোমাদের হামিম ভাই আছে এবং ফারিয়া আপু আছে। তো আমরা তোমাদেরকে আজকে বলবো যে অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হবে, কিভাবে তোমার মেডিকেল অ্যাডমিশনের যে এই যে যাত্রাটা তুমি করবা, এই যাত্রা শুরু করার আগে কি দরকার। দেখবা যে কোনো জায়গায় যখন আমরা নতুন কোনো জায়গায় যাই তখন ওই জায়গার মানুষ আমাদেরকে বলে দেয় যে আপনি এখানে বসবাস করতে হলে আপনাকে এটা করতে হবে, এটা মেনে চলতে হবে, তাহলেই আপনি এখানে টিকে থাকতে পারবেন। সো মেডিকেল অ্যাডমিশন জার্নিটাও হচ্ছে একটা মানে কম্পিটিটিভ জায়গা। সেখানে যদি তোমাকে টিকে থাকতে হয় তোমাকে জানতে হবে যে শুরু থেকে তোমাকে কিভাবে পড়তে হবে, তোমাকে কত ঘন্টা পড়তে হবে, কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে এবং এর পাশাপাশি এক্সামে কিভাবে ভালো করা যায়, এক্সামে খারাপ করলে সেখান থেকে আরো ভালো করার উপায়গুলো কি কি, সব কিছুই কিন্তু তোমাকে শুরুতেই জানতে হবে। কারণ তুমি যদি শুরুতে না জানো, তোমার যদি এখানে একটা ল্যাকিং থাকে, মানে জ্ঞানের একটা তোমার হচ্ছে যে শর্টকামিং থাকে, সেক্ষেত্রে হবে কি তুমি পরে গিয়ে তোমার এই জিনিসগুলো কিন্তু উতরে উঠতে পারবা না। তোমার কাছে মনে হবে বারবার যে ভাইয়াকে বলি, আপুকে বলি, ভাইয়া এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে। সো বারবার কাউকে জিজ্ঞাসা করা থেকে তুমি যদি আগেই নিজেকে প্রস্তুত করতে পারো যে ভাইয়া আমি জানি অ্যাডমিশনে কিভাবে করতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে পুরো সময়টা আমাকে পরিচালনা করতে হবে, তাহলে তুমি কিন্তু তোমার অ্যাডমিশন যাত্রায় তুমি কিন্তু ভালো রেজাল্ট বয়ে আনতে পারবা। তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের টার্গেট ডিএমসি 4.0 ফিচারগুলো নিয়েও আমরা আবার আলোচনা করব, কারণ আমাদের অনেক স্টুডেন্ট ওরা হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করে যে ভাইয়া এটা কবে, ওটা কবে, এইগুলা কিভাবে হবে, সব কিছু নিয়ে ওদের একটা কনফিউশন থাকে। সো সেই কনফিউশনের জায়গাগুলোও ক্লিয়ার হবে। সো হামিম, আমরা আসলে আমরা এখানে আসলে অলরেডি যুক্ত হয়েছি। হৃদয় আছে এখানে, আমি আছি এবং আমাদের ফারিয়াপু আছেন। তোমরা সবাই ফারিয়াপুকে চিনো, ফারিয়াপু হচ্ছে আমাদের জিকের বস। সো আমরা আসলে তিনজন দাঁড়িয়েছি আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আজকের হৃদয় অলরেডি তোমাদেরকে বলেছে যে তোমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে আমরা কোর্সের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা তোমাদেরকে একদম পুরো নেক্সট এডমিশন প্ল্যান অর্থাৎ পুরো রুটিন হচ্ছে আমরা আজকে পাবলিশ করে দিচ্ছি। এবং এই রুটিন দেখে তুমি বুঝতে পারবে যে আমাদের এই কোর্সটাকে কত সুন্দরভাবে গুছানো হয়েছে। আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের জিকে এবং ইংলিশ ক্লাস আগে একটু তোমাদেরকে একটা কি বলে টাচ দিয়ে রাখি। জিকে এবং ইংলিশ ক্লাস কিন্তু আমরা প্রতি উইকলি রাখতেছি। উইকলি আমাদের প্রত্যেকটা উইকে হচ্ছে আমাদের জিকে এবং ইংলিশ ক্লাস হবে এবং জিকে ক্লাস ইংলিশ ক্লাস হবে হচ্ছে শুক্রবার। এবং শুক্রবারেও যে জিকে এবং ইংলিশ ক্লাসটি হবে এর পড়াগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে, ইংলিশ ক্লাসের পড়াটাকে 3 ভাগে ভাগ করে, একইভাবে জিকের পড়াটাকেও 3 ভাগে ভাগ করে আমরা যে ওই উইকের 6 দিন যে উইকলি এক্সামগুলো হবে সেখানে আমরা অল্প অল্প করে দিয়ে দিব, যাতে করে তোমার বাসায় প্রত্যেক দিনই অল্প অল্প করে জিকে ইংলিশও পড়া হয়। সো এটাই হচ্ছে আমাদের এই টার্গেট ডিএমসির আরেকটা ইম্পর্টেন্ট ফিচার। আমরা শুধুমাত্র আজকে বায়োলজি পড়াচ্ছি, কালকে বায়োলজির পরীক্ষা এমন না, এই বায়োলজির পাশাপাশি অল্প একটু ইংলিশও থাকবে। এবং এই টার্গেট ডিএমসি কোর্স তোমরা এখন যারা লাইভে আছো ম্যাক্সিমামই হচ্ছে টার্গেট ডিএমসি কোর্সে এনরোল করেছো আমি জানি। যারা এই কোর্সে আছো বা যারা কোর্সে এখনও এনরোল করো নাই, তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আজকের এই লাইভ সেশনটা, আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে এই ক্লাসে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমারই। ওকে স্যার। আচ্ছা, তো আপু আপনি একটু প্রথমে ওদের জন্য একটা শুভ কামনা, শুভ বার্তা দেন, বা একটা, আপনি তো অনেক এক্সপেরিয়েন্সড, আপনার এত বছরের টিচিং এক্সপেরিয়েন্স মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে, তো ওদের আসলে শুরুতেই কি করা উচিত, জাস্ট আপনি যদি কিছু ওদের জন্য 5 লাইন বলে দেন যে এটা করতেই হবে। থ্যাংক ইউ হৃদয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমাকে অলরেডি 1 ঘন্টা আগে দেখে ফেলছো পেজে। তো আসলে আমরা জানি যে মেডিকেলে এক্সামে জিকে ইংলিশ মিলে 25 মার্ক, তার মানে অনেক বড় একটা মার্ক, যেটা মার্কটা আমাদের কিন্তু ভালো একটা মেডিকেলে চান্স পাওয়ার জন্য কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করে। সো তুমি যদি জিকে ইংলিশ যদি শেষের দিকে পড়ো,
হ্যাঁ যে ঠিক আছে আমি পরে পড়বো, এটা আজকে আমার মেইন পড়া না, পরের দিকে পড়লে কিন্তু তুমি এক পড়া মনে রাখতে পারবা না। এই জন্য কিন্তু আমরা গত বছরও করছি, এবারও করতেছি যে আমরা প্রতি সপ্তাহে জিকে ইংলিশে ক্লাস রাখতেছি, যাতে তুমি অল্প অল্প করে 10 সপ্তাহে তুমি জিকে ইংলিশ পড়াটা যেন পড়ে ফেলতে পারো, এবং 25 নাম্বার তুমি যদি 20+ তুলতে পারো, আমার কাছে মনে হয় যে তুমি অবশ্যই তুমি ঢাকার মধ্যে তুমি চান্স পাবে ইনশাল্লাহ। আমরা দেখছি যে 25-এর মধ্যে 20+ পায়, যেমন গত বছর কিন্তু আমাদের 9টা কমন ছিল। তোমারও মনে হয় ইংলিশে, তোমাদের ইংলিশেও অনেক, ইংলিশ থেকে যদিও গতবারের ইংলিশ অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল, তারপর ওরা ক্লাস করে 10+ মানে ওখানে, তাহলে এখানে 9 মানে আমার মনে 20+ তো মনে হয়, আমার মনে হয় আমাদের স্টুডেন্ট মানে কমন পাইছে। সো তুমি যদি 20+ পাও, আমার কাছে মনে হয় যে তোমরা অনেকখানি আগে যাবা। সো এই জন্য আমরা ক্লাসটা কোভাবে ভাগ করছি, আমরা প্রতি সপ্তাহে জিকে ক্লাস রাখছি, ইংলিশ ক্লাস রাখছি, যাতে তোমাদের জন্য প্রথম থেকে তোমরা যেন অল্প অল্প করে করে যাও, তোমরা যেন আগে যাও। জি আপু। আপু আমাদের হচ্ছে এখানে আমাদের মেডিকেল এডমিশন যারা দিচ্ছে ওদের আসলে হাতে সময় খুবই কম, জিকে ইংলিশ ইনশাল্লাহ ওরা পড়বে। এর পাশাপাশি আপনি যদি একটু ওদেরকে টোটাল বিষয়ে একটা গাইডলাইন দিতেন যে আসলে মেডিকেলে যাদের টার্গেট ওদের এখন এই মেডিকেল প্রিপারেশনটা ঠিক কীভাবে শুরু করা উচিত, কারণ আপনি তো গত প্রায় 9 থেকে 10 বছর ধরে আপনি পড়ায় আসতেছেন। আরো বেশি, হ্যাঁ 13 সাল থেকে পড়াচ্ছি আসলে, এটা আসলে 11 বছর, আমাদের 9 ইয়ার ভুল লিখছি, 11 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 13 সাল থেকে পড়াচ্ছি। হ্যাঁ সো এটা আসলে 11 বছরের প্রায় বেশি একটা অভিজ্ঞতা। পারিয়াপুর কিন্তু নিজস্ব বইও আছে তোমরা জানো, এবং তোমরা আমাদের কোর্সে যারা এনরোল করবা তারা কোর্সে এনরোল করার পরে কিছুদিন মধ্যেই আপুর বইটা প্রেসে চলে যাবে, তারপরে আবার চলে আসলে তোমরা প্রাইভেট গ্রুপেই জানতে পারবা। সো আপুর বইটা তোমরা টার্গেট ডিএমসি কোর্স থেকে তোমরা পারচেস করতে পারবা। যে যাদের অনেকেই বলো যে ভাইয়া কোন প্রকাশনের বই কিনবো, এটা কিনবো, ওই জায়গায় কিনবো কিনা, তো আমাদের কথা হচ্ছে যে মানে তোমার ঘরের ভিতরেই যদি সলিউশন থাকে তাহলে ঘরের বাইরে কেন তোমার যাওয়া দরকার। সো আপুর বইটাই তুমি পড়বা, এবং আমি বলতেছি এইটুকু যে আমি বায়োলজি পড়াই, কেমিস্ট্রি পড়াই, কিন্তু এইখান থেকে আমি গ্যারান্টি দিতে পারছি আপুর বই থেকেই তুমি ইনশাল্লাহ 10 আউট অফ 10 পাবা, 10 আউট অফ 10 ইনশাল্লাহ পাবা, আনলেস একদম মানে আননোন কিছু দেয় যে আসমান থেকে কোনো কিছু দিছে, তুমি 10 on 10 পাবা ইনশাল্লাহ। ওকে তো আপু থ্যাংক ইউ। তো আমরা আস্তে আস্তে ইয়ে নিয়ে আপুর কাছে আরেকবার একটু আসবো, আমরা পরে আমাদের জিকে ইংলিশের এইটা ব্যাপারগুলো নিয়ে কিভাবে পড়তে হবে সেগুলো তোমাদের একটা কোয়েশ্চেন থাকে। ওকে, সো আমরা একবার একটু ইন্ট্রোডাকশনটা আমরা দিয়ে নেই। আমি তোমাদের হৃদয় ভাইয়া, আমরা ডিএমসিতে আছি, আমি এবং তোমাদের হামিম ভাইয়া দুজনেই কিন্তু আমরা 7 বছর ধরে আমরা একদম ফার্স্ট ইয়ার থেকে আমরা পড়িয়ে আসতেছি, এবং অনলাইনে আমাদের দুজনের অভিজ্ঞতা 4 বছর, অর্থাৎ 2021 সাল থেকে আমরা কিন্তু পড়ায় আসতেছি। তো সেই টার্গেট ডিএমসি 1.0 থেকে 2, 3, 4, তো আমরা এইভাবেই পড়িয়ে আসতেছি। সো তোমরা আমাদেরকে তো চেনোই, আমাদের বায়োলজি ক্লাসও করেছো ভাইয়াদের সাথে। ফারিয়া আপু আছে, মাত্রই তোমরা দেখলা, এখানে 9 ইয়ার্স না, অ্যাকচুয়ালি এটা হবে আপুর সাথে 11 ইয়ার্স। তা আপু আরো অনেক এক্সপেরিয়েন্সড। আচ্ছা, আর তোমাদের ভাইয়াদের ক্লাস তোমরা সবাই একটা করে করেছো। তোমাদের অ্যালবার্ট ভাইয়া, সে জাতীয় মেধায় 9ম হয়েছিল 2017-18 সেশনে, এবং সে খুবই দারুণ পড়ায়। তোমরা বায়োলজি তার ক্লাস করেছো, এবং খুব সুন্দরভাবে গুছিয়ে সে পড়িয়ে দিবে, অনেক ব্যাখ্যা করে পড়িয়েছিল যেন তোমাদের বেসিক যদি কারো দুর্বল থাকে তোমরা যেন সেই জায়গাটাও কাভার করতে পারো। এবং তোমরা তোমাদের তপু ভাইয়ের, তানভীর তপু, ওর ক্লাসও করেছো। ও তোমাদেরকে সেদিন ফিজিক্স একটা পড়াচ্ছিল, তো আমি দেখলাম যে ফিজিক্সে, মেডিকেল ফিজিক্স যতটুকু যেভাবে দরকার সুন্দরভাবে সে পড়িয়ে দিয়েছিল। তো সেও কিন্তু তোমার ঢাকা মেডিকেল কলেজের 5th ইয়ারে, আমাদের 2 ব্যাচ জুনিয়র, এবং সে দারুণ পড়ায় দেখেই আমি তাকে নিয়ে আসছি যে না, ও আমাদের সাথেও আমাদেরকে মানে কোঅপারেট করবে, আমাদের এই টার্গেট ডিএমসিটাকে আরো আপলিফট করবে। জানো হৃদয়, আমি যখন ওর ক্লাস দেখতেছিলাম দেখলাম যে আসলে খুবই সাবলীল ভাবে একদম যা যা লাগবে মেডিকেলের জন্য তাতে পড়াইছে, এবং আমার মনে হয় ফিজিক্সের ওর ক্লাসটা যখন কেউ করছে, যারা ক্লাসটা করছে তোমরা অ্যাটলিস্ট তোমরা বলতে পারবা যে ক্লাসটা কতটা সুন্দর ছিল। এবং মেডিকেল বিষয়ের জন্য বই দাগিয়ে এর চেয়ে সুন্দর করে আসলে পড়া আসলে খুব বেশি একটা নাই। সো আমার মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো পাওনা যে আমাদের এই মেডিকেল কোর্সে সেও আমাদের সাথে যুক্ত আছে তোমাদেরকে গাইড করার জন্য। এক্স্যাক্টলি। ওকে, তারপরে হচ্ছে যে তোমাদের একদম এবারের যে ফ্রেশার, তোমরা চিনো, তোমাদের এই বছর যে মিরাকল বয় আমরা বলতেছিলাম যে ও ডিএমসিতে, তারপরে হচ্ছে ডেন্টালেও ফার্স্ট হয়েছে, বুয়েটে, ডিইউতে, সব জায়গায় আমাদেরই স্টুডেন্ট তানিম। তো তানিম আমাদের সাথে যুক্ত হয়েছে। ও বলছে যে ভাইয়া আমি এখানে, ওর যেহেতু মেডিকেলের ভিতরে ও নিজেই মেডিকেলের ফার্স্ট ইয়ারে একটা প্রেশার থাকে, তার মধ্যে ও বলেছে ভাইয়া আমি স্টুডেন্টদের জন্য, আগামী যে জুনিয়র তাদের জন্য আমি কাজ করতে চাই, এবং তার
ব্যাপারটা হচ্ছে যে সে বলেছে ভাইয়া আমাকে এমন একটা যে দেন যেটাতে স্টুডেন্টদের আসলেই স্ট্রাগল করে এবং ওই জায়গাটা একটা সুন্দর একটা সলিউশন দরকার। তো আমি ভাবলাম যে আচ্ছা কি করা যায় ওর জন্য মানে সেটা কোন দিকটা ভালো হবে। তখন আমি ওকে বললাম যে আচ্ছা স্টুডেন্টরা ফিজিক্স কেমিস্ট্রির অনুশীলনী, কারণ তোমরা জানো বিগত বছরগুলোতে অনুশীলনী থেকে প্রচুর প্রশ্ন আসে, তো সেই জায়গাটায় আমি বললাম যে এই যে দায়িত্বটা, এই অনুশীলনী সলভ করে দেওয়ার দায়িত্বটা ও নেই। তো ও বললো যে ঠিক আছে ভাইয়া আমি অনুশীলনীগুলো সুন্দর করে গুছায় দিব এবং সুন্দর করে এগুলো সলভ করাই দিব, যেন স্টুডেন্টদেরকে ওগুলো নিয়ে প্রবলেম ফেস না করতে হয়। ওরা একটা চ্যাপ্টার অনুশীলনী পারতেছে না, আচ্ছা আমার ক্লাসগুলো দেখে নিক। তো ও কিন্তু সবগুলো আমাদের যে রুটিন আমরা অলরেডি করে ফেলছি, সো ওই রুটিন অনুযায়ী ও কিন্তু সেই অনুশীলনী ক্লাসগুলো তোমাদেরকে ওয়েবসাইটে দিতে থাকবে। সো তুমি যখন আমাদের মেইন ক্লাসটা করবা, আমাদের যে তুমি মেডিকেল বেসড ক্লাসটা করবা, ক্লাস করার পরেই দেখবা, মানে ক্লাস শুরু করার আগেই দেখবা তোমার ওই ক্লাসটা ওয়েবসাইটে চলে গেছে। সো অনুশীলনীর ক্লাস একদম রেডি। সো কিভাবে এরপরে পড়বা এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে আসবো। আচ্ছা, সো আমাদের ফিচারে কি কি তোমরা আসলে অলরেডি ফিচার সম্পর্কে সবাই মোটামুটি জানো। আমাদের প্রায় 100+ লাইভ ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে এবং ইংলিশ, এই টোটাল 5টা সাবজেক্ট মিলিয়ে 100+ লাইভ ক্লাস, এবং অলরেডি এটা রুটিন আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। এর পাশাপাশি লাইভ ক্লাসের পাশাপাশি এই লাইভ ক্লাসের মধ্যে কিন্তু আমাদের এক্সট্রা আরও অনেক ক্লাস আছে। আমাদের আসলে কখনোই ক্লাস কমে না, ক্লাস সংখ্যা অলওয়েজ বাড়ে। এই লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের কিন্তু লাস্টের দিকে যদি সময় থাকে, দেখলাম যে সময় অনেক আছে, আমাদের সিলেবাস কমপ্লিট, তখন তোমাদের জন্য কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে থাকবে আমাদের রিভিশন ক্লাস। ওখানে একদম প্রিসাইজ যে আছে না, যে একটা চ্যাপ্টারের মধ্যে এই দুটা প্যারা থেকে প্রশ্ন বেশি আসে, আমরা জাস্ট ওইটাই ফোকাস করব, যেন তোমার একদম খুঁটিনাটি না গিয়ে একদম গ্রসলি তুমি যে মেইন পার্টগুলো আছে এগুলো তুমি একবার রিভাইজ করতে পারো। এই রিভিশন ক্লাসগুলো আশা করি তোমার লাস্ট মুহূর্তে প্রিপারেশনকে অনেক বেশি শক্ত করবে। নেক্সট হচ্ছে আমাদের রেগুলার আমাদের একটা স্টুডেন্টের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তাকে কিন্তু এক্সাম দিতে হয়। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ তুমি অনেক পড়াশোনা করেছো কিন্তু এক্সাম দাও নাই, তুমি তোমার দুর্বলতা বা উইক পয়েন্টগুলো তুমি নিজে খুঁজে পাবা না। তোমার কাছে মনে হবে যে অর্থাৎ তুমি পড়ছো, এটা অনেক ভালো পড়ছো, কিন্তু তুমি যখন পরীক্ষা দিবা দেখবা অনেক সহজ জিনিস, অনেক ইজি জায়গায় তুমি এমসিকিউ ভুল করে বসে আসো। এইটা তুমি সলভ করতে পারবা, এই সমস্যাটা তুমি কাটায় উঠবা এক্সাম দেওয়ার মাধ্যমে। এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের পর দিনই আমাদের ডেইলি এক্সাম থাকবে, এবং 6-7 দিন আমাদের যে পড়াগুলো হবে, তুমি ডেইলি এক্সাম দিচ্ছ, ভেরি গুড, এই পড়াটাকে আরও ঝালাই করার জন্য জিকে ইংলিশ সহ কমপ্লিটলি আমাদের একটা উইকলি এক্সাম থাকবে। আমাদের ডেইলি এক্সামের মধ্যে কিন্তু একদিন জিকের একটা অংশ, আরেকদিন ইংলিশের একটা অংশ, এভাবে অ্যাড করা থাকে। সো ডেইলি এক্সাম, উইকলি এক্সাম। এই উইকলি এক্সামে যারা টপার হবে তাদের জন্য আমাদের টার্গেট ডিএমসির টি-শার্ট থাকবে। অ্যান্ড অবভিয়াসলি এই উইকলি এক্সামের পরে আমাদের থাকবে মান্থলি এক্সাম, তারপরে আমাদের ফাইনাল মডেল টেস্ট আসেই। সো অলরেডি বলে দিছি আমি, ফাইনাল মডেল টেস্ট, এবং এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ হবে, পেপার ওয়াইজ হবে। লাস্টে হচ্ছে আমরা প্রায় 10টারও বেশি ফাইনাল 100 নাম্বারের মেডিকেলের মতো করে পরীক্ষা নেব। এতে করে কি হবে, তুমি একদম ফুল মেডিকেলের যে স্টাইল, এটা তুমি অ্যাডাপ্টেশন হয়ে যাবে তোমার। এবং এইটাকে অ্যাডাপ্টেশন করার জন্য তোমাকে যদি অ্যাডাপ্ট হইতে পারো, এই জন্য কিন্তু আমরা আরেকটা ফেসিলিটি রাখছি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এই বইয়ের মাধ্যমে আমরা তোমাকে প্রথমে একটা প্রশ্ন ব্যাংক সম্বলিত প্র্যাকটিস বুক, যেটা আসলে প্র্যাকটিস সম্বলিত লেখা আছে, একই কথাই ঘুরে ফিরে, প্রশ্ন ব্যাংক প্লাস প্র্যাকটিস বুক। এখানে মেডিকেলের, ডেন্টালের প্রশ্নের পাশাপাশি বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। আর যেটা বলতেছিলাম, তুমি কিভাবে বাসায় অ্যাডাপ্ট হবা, খেয়াল করে দেখো, এই যে স্পেশাল বক্স, 15 সেট স্পেশাল প্রশ্ন, আসলে প্রায় 1500 প্রশ্নের একটা এক্সাম সেট তোমার বাসা চলে যাবে, যেটা নাম দিয়েছি আমরা স্পেশাল বক্স, এবং এর পাশাপাশি চলে যাবে এর সাথে ওএমআর। সো তুমি বাসায় বসেই অফলাইনে পরীক্ষাটা দিবা, এবং সেটা তুমি আমাদের কিউআর কোড দেওয়া থাকবে, ওখানে তুমি রেজাল্টটা তুমি মিলিয়ে নিতে পারবা, ঠিক কী কী উত্তর আছে, উত্তর দিয়ে তুমি নিজে একটা চেক করতে পারবা যে অফলাইনে পরীক্ষা দেওয়ার আসলে ঠিক কীরকম ফিলিংসের। সো এই কোর্সে অ্যাকচুয়ালি যত রকমের ফিচার সম্ভব একটা স্টুডেন্টের মেডিকেলের প্রিপারেশনটাকে স্ট্রং করার জন্য, মেডিকেলের প্রিপারেশন যেন কমপ্লিটলি গুছানো হয়, যা যা দরকার আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই অল্প দামের কোর্সেই সবকিছু এনেছি। সো আচ্ছা, এখানে একটা সবার যে কোয়েশ্চেন বারবার আসতেছে, সেটা হচ্ছে ভাইয়া বইগুলো কবে পাবো। এটা তোমাদের একটা কমন কোয়েশ্চেন যে ভাইয়া বইগুলো কবে পাবো। তো তোমাদেরকে এটা বলে রাখি, আজকে তো 8 তারিখ, তো আমরা বলেছিলাম যে 8 তারিখের পরে আমাদের ওরিয়েন্টেশনের পর থেকে আমরা শুরু হবে। তো আমি এই ওরিয়েন্টেশন শুরু করার আগেই আমি আমাদের প্রেসে ফোন দিয়েছিলাম, তো সেখান থেকে যেটা আমাকে বললো যে ভাইয়া আমরা 10 তারিখ থেকে আপনাদেরকে সবকিছু ডেলিভার করতে পারবো। তার মানে যখনই আমাদের কাছে ডেলিভারি চলে আসবে বইগুলা, আমরা ওই দিন থেকেই তোমাদেরকে পার্সেল করা শুরু করব। সো আমাদের ক্লাস হবার সাথে সাথেই তোমরা ওগুলো পেয়ে যাবা, তোমরা ওইটা নিয়ে টেনশন করো
করো না। তো আমাদের ক্লাসের জন্য তোমরা আগে রেডি হও, ভাইয়ারা পড়ানো শুরু করতেছি 10 তারিখ থেকে, এবং রুটিনটাও আজকে পেয়ে যাবা। তোমরা অনেকে বলতেছো ভাইয়া রুটিন কি আজকে দিবেন? ইয়েস, রুটিনটাও পাবা, এবং প্রাইভেট গ্রুপে পুরো রুটিনটা চলে যাবে। আমরা পাবলিকলিও শেয়ার করে রাখবো, যারা মনে করবা যে ভাইয়ারা একটা সুন্দর প্ল্যান নিয়ে আমাদের জন্য রেডি হয়েছে, সো তাদের জন্য এটা থাকবে। ওকে, সো আপুকে আমি ডেকে নিচ্ছি, আপু চলে আসেন। তো দেখো কিছু কিছু যেটা থাকে যে ভাইয়া ডেইলি কুইজের জন্য কি করব, হ্যাঁ একটা ব্যাপার থাকে যে ভাইয়া এত এত তথ্য থাকে আমাদের, আমাদের অনেক রকমের পড়তে হয়, মেডিকেল তো পুরোটাই তথ্য, এমসিকিউ আর এমসিকিউ, এমসিকিউ আর এমসিকিউ, তো এত কিছুর মধ্যে আমরা কিভাবে নিজেকে প্র্যাকটিসে রাখবো? তো এই প্র্যাকটিসে রাখার জন্য দেখো আমাদের র্যাপিড ফায়ার আছে। সো আপু অ্যাকচুয়ালি র্যাপিড ফায়ারের ব্যাপারটা তো জানেন, আমাদের টেলিগ্রামে ওদেরকে প্রতিটা চ্যাপ্টার শেষে শেষে ওদেরকে এমসিকিউ দেওয়া হবে, ওরা টেলিগ্রামে ওখানে অপশন দিয়ে দিবে। তো তার মানে সে আমাদের একটা চ্যাপ্টার শেষে এক্সামও দিবে, আলাদা এক্সাম হচ্ছে, আবার র্যাপিড ফায়ারও ওরা পার্টিসিপেট করতে পারবে। তো এই যে ওরা এত বেশি এমসিকিউ প্র্যাকটিস, এটার ভালো মানে ফলাফলটা কেমন হইতে পারে? না অবশ্যই ভালো, যত তুমি প্র্যাকটিস করবা, হ্যাঁ বললাম প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সেটাই আর কি, যত তুমি প্র্যাকটিস করবা। যদি প্রশ্ন যদি বলি, আমরা বলি যে এক্সাম দাও, আমরা কি করি দেখবা যে প্রথমে কিন্তু এক্সাম যখন দেয়, আমরা যখন মানে ডেইলি এক্সাম নেই, দেখবা যে অনেক স্টুডেন্ট আস্তে আস্তে কিন্তু সংখ্যা কমে যায়। কেন? কারণ কি যে হ্যাঁ আমার পড়া হয় নাই। আমার কথা হচ্ছে তুমি যতটুকু পড়ছো তুমি ওটুকুতে পরীক্ষা দাও, তুমি তখন বুঝবা যে পরীক্ষা দিলে তোমার কোন জায়গায় তোমার পড়া কমতি আছে, তখন তুমি দেখবা যে না আমার এখানে পড়া কমতি আছে, আমি এখানে আরো ভালো মতন প্রিপারেশন নেই। সো তুমি যত প্রশ্ন সলভ করবা, যত তুমি পরীক্ষা দিবা, ততই তোমার জন্য বেটার আমার কাছে মনে হয়, মানে মেডিকেলে আরো বেশি যেটা হয় আর কি। এক্স্যাক্টলি। তো এটার জন্য আমাদের টেলিগ্রাম র্যাপিড ফায়ার, এবং তার মানে তুমি দেখো তুমি একটা চ্যাপ্টারের উপরে কত এমসিকিউ দিবা, কত এমসিকিউ দিতে চাও তুমি তোমার ঘরে বসে আমাদের যে প্র্যাকটিস বুকটা যাচ্ছে সেখানে বসে তুমি প্রতি অধ্যায়ের 30 থেকে 40টা এমসিকিউ প্র্যাকটিস করলা। তারপরে তুমি আমাদের অনলাইনে বসে ওই চ্যাপ্টারের উপরে এক্সাম দিচ্ছ, প্রতি চ্যাপ্টারে এভারেজে 30 থেকে 50টার মতো প্রশ্ন হবে, সেখানেও তুমি এক্সাম দিলা। তুমি র্যাপিড ফায়ারে প্রতি চ্যাপ্টারে 20 থেকে 30টা প্রশ্ন থাকবে, সেখানেও তুমি প্র্যাকটিস করলা। তাহলে তুমি যদি এইভাবে জাস্ট আমাদের অনলাইনের একটা কোর্স থেকে, জাস্ট অনলাইনের তুমি একটা কোর্স থেকে যদি তুমি এতগুলা প্র্যাকটিস করো, একটা যেটা তো আসলে অফলাইনেও এতগুলা প্র্যাকটিস করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সো সেই জিনিসটা আমরা অনলাইনে তোমাদেরকে প্রোভাইড করতেছি। তারপরে মানে তুমি দেখবা, তুমি যদি একটা চ্যাপ্টার থেকে আপু আসলে 100টার মতো যদি কেউ এমসিকিউ সলভ করে, তার আর বাকি থাকে আর কি বাকি থাকবে? হ্যাঁ সেটাই, এক্স্যাক্টলি, আর কিছু বাকি থাকে না। বায়োলজিতে একটা মাঝামাঝি মডারেট অধ্যায়কে যদি তুমি 100টা এমসিকিউ সলভ করো, তোমার আসলে বাকি থাকে না। তুমি খালি ওগুলো যদি মনে রাখতে পারো, তুমি দেখবে এমনিই নাম্বার তুলে ফেলতেছো ওইটা থেকে। সো এই জিনিসগুলো, আর সাথে আমাদের যে থাকতেছে স্পেশাল দাগানো বইয়ের পিডিএফ, যেগুলো আমাদের মেইন বই। আমরা লঞ্চিং লাইভে বলেছিলাম যে গাজী আজমল স্যার, আবুল হাসান স্যারের বই, কেমিস্ট্রি হাজারি স্যারের বই, ফিজিক্স ইসাক স্যারের বই, সো এই বইগুলোর একদম দাগানো যে লাইনগুলা বলা হয়, মানে আমরা শুরু থেকেই বলে আসছি এবং আমরাও শুনে আসছি, বলা হতো যে দাগানো বইয়ের পিডিএফ মানে ওই লাইনগুলা যদি পড়ে যাও, দাগানো লাইনগুলা পড়ে গেলে তুমি 90% কমন পাবা। 90%, অনেক সময় এটা আর একটু বেশিও হয়, যদি একটু ইজি প্রশ্ন করে তাহলে 95%ই তুমি দেখবা দাগানো লাইন থেকে। কিছু কিছু থাকে একটু ভিন্ন বই থেকে একটু তোমাকে দেয়। তো এখন ভাইয়া এই যে 5 থেকে 10% আমাদেরকে একটু ভিন্ন বই থেকে দিবে, অন্য রাইটার থেকে দিবে, সেজন্য আমরা কি করছি দেখো, এই যে অন্যান্য লেখকের অতিরিক্ত তথ্যের পিডিএফ। তো তার মানে তুমি আলিম স্যারের বই থেকে কি আসতে পারে, ওইগুলো আমরা সিলেক্ট করে পিডিএফে দিয়ে দিচ্ছি। তোমার অনুশীলনী, ওই স্যারের অনুশীলনী থেকেও তো ভাই এই প্রশ্নগুলো আসতে পারে, সেটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং তোমাদেরকে বলে রাখি, অনুশীলনীর উপরে কিন্তু আমাদের ডেডিকেটেড লেকচার হবে। তার মানে তুমি এই যে ইসাক স্যারের অনুশীলনী, এগুলো সবাই সলভ করতে গেলে ভয় পায় যে ভাইয়া এইগুলা এতগুলা এমসিকিউ খুব টাফ এই সেই, তো তোমাকে আমরা ওইটারও তোমার হচ্ছে গিয়ে সলভ ক্লাস দিয়ে দিব। তার মানে তোমার ওইটারও টেনশন করতে হবে না। তার মানে তুমি টেনশন করবা কি নিয়ে জানো? তুমি একটা জিনিস নিয়ে টেনশন করবো, সেটা হচ্ছে তোমার নিজের সেলফ স্টাডি নিয়ে। আমি পড়তেছি কিনা, যে আমরা তো পড়াই দিচ্ছি। আমার কথা হচ্ছে যে আমি তোমাকে মুখে তুলে দিচ্ছি, খাও, এখন তোমাকে গিলতে হবে, চাবাইতে হবে, কিন্তু ওর নিজে মানে মুখে তো হা করতে হবে, ওর করতে হবে। আমরা সব রেডি করে দিচ্ছি তোমার সব দিকে, তোমার যখন যেটা লাগবে সব রেডি,
তোমার কি হা করতে হবে যে ভাই আমি এটা নিতে প্রস্তুত, আমি এই পরিমাণ পড়তে প্রস্তুত, এইটুকু তো তোমাদেরকে তোমরা যদি করো তাহলে আর কিছু লাগতেছে না। তো এখন যদি তোমরা বলছো ভাই আমি এইটুকু করতে পারবো না, সেটার জন্য তোমাদের একটা কিছু থাকবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে গাইডলাইন সেশনগুলো থাকবে, তো তুমি যখন মনে হবে যে না ভাই আমি আর পড়তে ভালো লাগতেছে না, আর কিছু না, মোটিভেশন হারাই ফেলছি, ভাই আমাকে দিয়ে মেডিকেল হবে না, আমি এক্সামে ভালো করতেছি না, সো আই কান্ট কন্টিনিউ এনি মোর, সো সেই ক্ষেত্রে তোমার গাইডলাইন সেশনগুলো থাকবে। এবং তুমি যদি ভালো রেজাল্ট করো, তুমি যদি উইকলি এক্সাম এগুলোতে ভালো করো, তাহলে আমরা তোমাকে টপার ব্যাচ স্পেশাল গ্রুপে নিয়ে আসবো, সেখানে আমরা আরো তোমাকে কোয়ালিটি সার্ভিস এনশিওর করবো। সো এটা আরো তোমার জন্য ভালো না, যে তোমার কি আরো মোটিভেটেড রাখবে, আরে আমি তো ভালো করি, আমার ওই ফ্রেন্ডটা টপার ব্যাচে গেছে, আমিও টপার ব্যাচে যাই। তো এগুলা তোমাদের জন্য অনেক ভালো। আর যারা সেকেন্ড টাইমার আছো, যদি কেউ দেখে থাকো, তাদের জন্য আমাদের আলাদা গ্রুপ হয়ে যাবে, যে সেকেন্ড টাইমার গ্রুপ। সো সেখানে তোমরা হচ্ছে এই জিনিসগুলো পড়তে পারবা, মানে তোমরা গাইডলাইন পাবা, তোমাদের একটা মেন্টর থাকবে, তাদের থেকে তুমি গাইডলাইন পাবা। কারণ সেকেন্ড টাইমারদের মেন্টর, একজন সেকেন্ড টাইমার খুব ভালোভাবে তাকে বলতে পারে যে এখন এটা করতে হবে, তারপরে এটা করতে হয়। ওকে, সো সব রকমের হেল্প তোমরা পাবা। আচ্ছা, এখন যেটা স্পেশাল একটা প্রশ্ন, যে মেডিকেলের জন্য কিভাবে পড়বো। তো মেডিকেলের জন্য কিভাবে পড়বো, তো সেটার জন্য প্রথমে আপুকে আমি একটু বলি, আমি তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে একটু বলবো। তা আপু, এই যে এই স্লাইডটা আমি একটু আপনার থেকে একটু জেনে নিব, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাই কম বেশ একটু হলেও পড়ে আসছে। হ্যাঁ, বায়োলজি ভালোই পড়ে আসছে, যারা মেডিকেল প্রস্তুতি নেয় তারা বায়োলজি একটু পড়ে। তো সবচেয়ে যেটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে জিকে ইংলিশ কিভাবে পড়বো, এটা কি ডেইলি পড়তে হবে কিনা, নাকি এটা সপ্তাহে একদিন একটু খালি পড়লে চলে যাবে, এটাকে কিভাবে পড়লে এই যে জিকে ইংলিশ থেকে 25 মার্ক থাকে, এই 25 মার্ক কিভাবে ভালো করা যায়, এই জায়গাটায়। আচ্ছা, যেহেতু সবারই একই প্রশ্ন থাকে, কারণ আসলে আমরা যদি বলি যে 9, 10, 11, 12 আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে আসছি, ইংলিশে পড়ে আসছি, হ্যাঁ, কিন্তু যদি বলি একদম নতুন, সাধারণ জ্ঞানটা আসলে আমাদের জন্য নতুন। তো এই জন্য আমার ক্লাসটা কিন্তু আসলে এইভাবে ভাগ করছি যে তুমি যদি এভরিডে অল্প অল্প করে তুমি জিকে পড়ো, ধরো আজকে একটা ক্লাস হলো, আমাদের প্রতি সপ্তাহে একটা করে ক্লাস, আচ্ছা দেখা গেল যে আমি আজকে ক্লাস নিলাম, পরদিন আমি পরীক্ষা নিলাম, ঠিক আছে, সবাই কিন্তু একদিনই পড়লো, বাকি যে 6 দিন আর কোনো খবর নাই। আবারও পরে 2 নম্বর লেকচার আসলো, পরীক্ষা মানে পড়াইলাম, তারপর পরীক্ষা হইলো, তারপর কিন্তু আর কোনো খবর নাই, তার মানে আবারও সে কিন্তু গ্যাপ পড়ে গেল, একটা 6 দিনের গ্যাপ। এই জন্য আমরা এভাবে ভাগ করছি যে যেই ক্লাসটা আমাদের হবে জিকে বা ইংলিশ দুইটা, তোমাদের পড়াটাকে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে তুমি প্রতিদিন অল্প অল্প করে তোমার যেন পড়াটা হয়ে যায়। তার সাথে তুমি কি করবা, আমি যদি বলি, ধরো আমি আজকে ক্লাস নিয়েছি বা তোমার কালকে এই টপিকের উপর পরীক্ষা, তুমি তো ওইটা পড়লা, সাথে যে প্রিভিয়াস যে তোমার পড়াটা হয়ে গেছে আগে, যে ওটাকে তুমি রিভিশন দিবা। তুমি যত রিভিশন দিবা তত তোর মনে থাকবে। কারণ সাধারণ আমি আজকে বিকালেই বলতেছিলাম ক্লাসের মধ্যে যে আমি আজকে একটা টপিক পড়লাম, কিন্তু আমি যে পিছনে 1 সপ্তাহ আগে যে পড়ে আসছি, আমি কিন্তু 1 সপ্তাহ ধরে এটা ধরতেছি না। তুমি এটাকে কি করবে, প্র্যাকটিস, ঠিক আছে, এটা আমি অনেকদিন ধরে পড়ি না, এটা আমি একটু পড়ে রাখি, তার মানে পিছনে পড়াও পড়তে হবে, সাথে আমার সামনে যে আমার যে পড়াটা আছে তোমাকে সেটাও শেষ করতে হবে। এই জন্য তোমাকে এভরিডে হইলেও একটু টাইম হইলেও, আমি যদি বলি তুমি 1 ঘন্টা 1 ঘন্টা করে রাখো, 2 ঘন্টা রাখো, যে 2 ঘন্টা রাখো তুমি জিকে ইংলিশের জন্য, যে তুমি এভরিডে পড়বা, যে আমার পড়া হয়ে গেছে আবার রিভিশন দাও। সাধারণ জ্ঞান এমন জিনিস, তুমি যত পড়বা ভুলবা, আমি নিজেও ভুলি, আমি এত পড়ার পরও ভুলি, এটা স্বাভাবিক, অনেক সাল থাকে, আর মেডিকেলের সাল আসে তারিখ সহ, আর আসছে না যে তোমার এবার যে কালাচোরাটা একদম পুরো তারিখ সহ আসছে একদম, তার মানে তোমাকে তারিখ সহ পড়তে হবে, সাল অনেক পর। আমি যখন পড়াই দিব তখন দেখবা যে আমি পড়ানোর পর আবার তোমাকে লিখে লিখে পড়াচ্ছি, কারণ এটাই যে তুমি যদি লিখে লিখে পড়তে পারো, নোট করে যদি পড়তে পারো, তাহলে অনেকে নোট করে পড়ে, আমার যখন ক্লাস নেই তখন অনেকে নোট করে পড়ে, লিখে লিখে যদি পড়তে পারো সবচেয়ে ভালো হবে। কিন্তু তুমি মনে রাখবা যে 1 ঘন্টা 1 ঘন্টা করে, আমার কাছে মনে হয় প্রতিদিন রাখবা। খালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বা আর ওগুলো পড়বা তাহলে হবে না, অনেকে শেষে রাখে, আমার কাছে না, এভরিডে তুমি 2 ঘন্টা করে রাখো, তুমি যা পড়বা, ঠিক আছে, আমি 1 ঘন্টা ওই সময় জিকে পড়বো, আমি 1 ঘন্টা এই সময় ইংলিশ পড়বো, ধরো দুপুর টাইম, এটা অড টাইম, হ্যাঁ, ওই টাইমে দেখা গেছে আমার ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে ভালো লাগতেছে, আমার একঘেয়েমি হয়ে যাচ্ছে, তখন তুমি জিকে রাখো, ইংলিশ রাখো রাতে 1 ঘন্টা, যে আমি এই সময় ইংলিশ পড়বো, কারণ ইংলিশ কিন্তু 15 মার্ক, জিকে 10, এটাকে হেলায় ফেলায় করা যাবে না আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি আপু, থ্যাংক ইউ। মানে আপু যেটা তোমাদেরকে অ্যাকচুয়ালি বললো, তা এই সেম জিনিসটাই আমি আমার অ্যাডমিশনও করছি, সেম গাইডলাইনগুলো আমরা এভাবে ফলো করতাম, যে আমার জিকে 1 ঘন্টা হলেও পড়তে হবে, এবং ওই যেটা আপু বললো যে অফ টাইমটাই পড়বা। দেখো তুমি বায়োলজি পড়তে পড়তে ধরো একটা চ্যাপ্টার পড়তেছো, তথ্য করতে করতে মাথা একদম ধরে গেছে,
এই একটা বায়োলজি একঘেয়েমি ভালো লাগতেছে না আর। এখন এর মধ্যে তখন তোমার মনে হবে যে না আমি একটু জিকে পড়ে আসি। তো জিকে যেমন কিছু কিছু জিনিস একটু পড়তে কিন্তু ভালোই লাগে, হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে ভাইয়া এটা পড়তে গেলে মনে হয় যে তারিখ এত তারিখ মনে রাখতে একটু কষ্ট, বাট অনেক কিছু দেখবা তুমি পড়তে গেলে খারাপ লাগবে না। অনেক অনেক টপিক আছে যে এটা পড়তে জানতে ভালো লাগে। তুমি মুক্তিযুদ্ধ তো আগে টুকটাক সমাজ বইয়ে পড়ে আসছো, তো তোমার কিন্তু একটু রিলেট করতে, ও আচ্ছা এটার পরে এটা হইছে, অমুক সালে ইলেকশন হইছে, 70-এ একটা নির্বাচন হইছে, 71-এ এসে এটার যে একটা সিকোয়েন্স আছে ইতিহাসে যে কোনটার পরে কোনটা হইছে, পড়তে এত খারাপ লাগে না। ইংলিশের ব্যাপারে আসো, তুমি প্রতিদিন এক টপিক ফিক্স করো যে আজকে এই টপিকটা পড়বো, কালকে ওই টপিকের বাকি অংশটা পড়বো, এভাবে ভাগ করো। যেমন ইংলিশে অনেক ভোকাবুলারি থাকে, যে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই দিক থেকে তোমার হচ্ছে ইডিয়মস থাকে, হ্যাঁ মানে এরকম টপিকগুলা দেখা যায় যে আমাদের একটা মানে খুবই মানে বলতে পারো যে একটা আমাদের পেইনফুল একটা জায়গা থাকে যে ভাইয়া এইগুলো আমাদের পড়তে গেলে তো ঝামেলা, এই সিনোনিম অ্যান্টোনিম তো পারি না ভাইয়া, হ্যাঁ স্পেলিং পড়তে যাচ্ছ পারতেছো না, স্পেলিং গ্রুপ ভার্ব দিচ্ছি পারতেছো না। তো এগুলো কি রাতারাতি কেউ পারে? এগুলোর জন্যই তোমাকে ডেইলি একটু একটু করে পড়বা। তুমি যদি এরকম করা যায় যে ইংলিশ আমি স্পেলিং এর কথা যদি বলি, ধরো যে এবিসিডি করে থাকে কিন্তু বইতে, হ্যাঁ যে আজকে আমি এইটা শেষ করব, যেটা ইডিয়মস হোক বা স্পেলিং এ হোক, যে আমি আজকে সিনোনিম আজকে আমি এবি পড়বো, অ্যান্টিনিম আমি এবি পড়বো, কিন্তু তোমাকে পড়তে হবে, খালি আমি যে খালি মানে চোখ বুলাই গেলাম তা হবে না, তুমি এভরিডে তুমি পড়াটা গুছায় নাও, এটা তো বোঝানোর কিছু নাই। সিনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে গিয়ে এই যে স্পেলিং থেকে কিন্তু প্রশ্ন আসে, তুমি যদি এগুলো তুমি যদি যে বইটা মানে যেটা পড়বা, যে বইটা তুমি সেই বইটা খুললেই দেখবা এগুলো সুন্দর করে ভাগ করে আসছে, তুমি আজকে আমি এই পড়বো, এটা খুব ভালোভাবে পড়বা। তারপর তুমি নিজেই তুমি করো, ঠিক আছে আমি বানানটা দেখি তো আমার নিজেকে তো প্র্যাকটিস করতে পারি, আমি যা ঠিক আছে বানান লিখে দেখি যে বানানটা হয় কিনা। সো তুমি নিজেই এটা করতে পারো ইংলিশের জন্য, এটা কিন্তু বোঝানোর কিছু নাই। তুমি এইসব জিনিসগুলো তুমি যদি আগে যদি পড়ে ফেলতে পারো, তোমারই কিন্তু আগায় যাবা। এখান থেকে কিন্তু একদম পুরো খাচ্চা মার্ক নাম্বার, তাই না? বানান ঠিক করতে পারলে একদম একের এক এরকম আর কি। এবং এগুলা মেডিকেলে কিন্তু খুবই কমন যে জিনিসগুলো আমাদের ডেইলি লাইফের যে বানানগুলো সেগুলোই দেয়, কিন্তু দেখা যায় আমরা ওগুলোই পারি না। সো এগুলোকে কিছু টেকনিক দিয়ে পড়তে হয়, কিছু প্র্যাকটিস করতে হয়। তুমি যতবার পড়বা, যতবার চোখ বুলাবা, তোমার ওটা তত ভালো মনে থাকবে। সো জিকে ইংলিশে ফাইনাল যে কথা, সামারাইজড যে কথাটা, টাইম দিতে হবে, ডেইলি টাইম দিতে হবে। তুমি যদি চিন্তা করো ভাই উইকলি একদিন পড়বো জিকে আর একদিন ইংলিশ পড়বো হয়ে যাবে আমার, তাতে সরি তোমার হবে না, তুমি ওটাতে একটা ঝামেলায় পড়বা। ঠিক আছে, হয়তো 1-2-3 জন বলতে পারে যে হ্যাঁ আরে আমি তো এমনিই পড়ছি, তার ব্যাপার আলাদা, সে হয়তো আগে থেকে ইংলিশে অনেক স্ট্রং, সে হয়তো আগে থেকেই জিকেতে স্ট্রং, কিন্তু ওই 1-2 জনের এক্সাম্পল ধরে তোমরা হাজার খানেক মানুষ ওই সেম জিনিসটা করতে যাবা না। সো যেটা হাজার মানে তোমার সিনিয়র হাজার খানেক মানুষ এটা ফলো করে আসছে, তাদেরটাই ফলো করবা। ঠিক আছে, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল বলে না। সো সবসময় অন্যদের এমন কথা বলবে যে উইকলি পড়লেই হয়, এরকম কোনো কথায় যাবে না, অলওয়েজ ডেইলি একটু পড়বা। এখন যেটা সবচেয়ে ঝামেলা এইটার সাথে যে ভাইয়া এই যে মেডিকেলের জন্য কিভাবে পড়বো, এই প্রশ্নটার ভিতরে গিয়েই আমি জিকে ইংলিশের জায়গাটায় তোমাদেরকে একটু বলবো যে তোমার এখন বা তোমার এটার পরে আমি একটা প্রশ্ন রাখছি, কত ঘন্টা করে পড়বো? এখন ধরো তোমাকে আমি যদি তোমাদেরকে এরকম বলি যে দেখো ভাইয়া আমাদের এরকম তুমি কতক্ষণ পড়বা, তুমি চিন্তা করলা যে ভাইয়া আমরা কতক্ষণ পড়বো, আর তুমি বললা যে ভাইয়া আমি না ডেইলি হচ্ছে 5 to 6 আওয়ার্স পড়ি, তুমি এতটুকু পড়ো, তা তুমি বললা। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি এটা বললা। এখন তুমি চিন্তা করো তুমি যদি 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা পড়ো, এখন এর মধ্যে আপু যেটা বললো যে আমরা ওইভাবে জিকে ইংলিশে একটা ভালো টাইম দিতে হবে, তাহলে তুমি 1 আওয়ার জিকে দিলা, এই কথা অনুসরণ করে 1 আওয়ার ইংলিশও দিলা, তাহলে তোমার কাছে আর বাকি থাকে 3 আওয়ার্স। তাহলে কি এই 3 আওয়ার্স এনাফ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা তুমি যেটাই পড়ো? তার মানে এই জায়গাটাতেই তোমার একটা চেঞ্জ আনতে হবে যে না, খালি ডেইলি 5 আওয়ার্স পড়ে আমার পার হবে না। 24 ঘন্টায় তোমাদের এখন কলেজ নাই, তোমাকে মাথায় রাখতে হবে। কোচিং আছে, ওকে মানলাম, কোচিং অফলাইনে অনেকে কোচিং করতেছো, আবার অনেকে শুধু অনলাইন। অফলাইনে যারা কোচিং করতেছো সপ্তাহে 3 দিন তোমাদের যাইতে হয়, ওকে মানলাম। ওই দিনগুলাতে তোমার 3 আওয়ার্স যাতায়াত সহ আমি ধরলাম 3 থেকে 4 ঘন্টা তোমার চলে যাচ্ছে ওই দিনগুলায়, সপ্তাহে 3 দিন। বাকি দিন কিন্তু তোমার আর কোনো কাজ নাই। আর মনে রাখবে অ্যাডমিশন টাইমে তোমার মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, অন্য যাবতীয় জিনিস পরে হইতে পারে। অমুক জায়গায় ঘুরতে যাওয়ার কথা পরে হইতে পারে, ফ্যামিলি মিলে একটা বড় ট্যুরে যাওয়ার কথা
পরে হইতে পারে, 3 মাস পরে যদি তুমি ট্যুর দাও কক্সবাজার সমুদ্র সৈকত পানি শুকায় যাবে না, তোমার জন্য পানি সেটা আমি থাকবেই। এটা সবসময় বলি যে খাবা দাবা ঘুমাবা বাথরুম করবা আর পড়াশোনা করবা, পড়াশোনা করবা। এই হচ্ছে 24 ঘন্টা তোমার কাজ আর কি এখন আমার কাছে, Exactly. তাই না? এটাই তো এখন এক্স্যাক্টলি, তাই না? ঘুরতে তো আপু পরে সেটাই, করবে। যে আজকে চান্স পাইলে কালকে থেকে তোমার কালকে ঈদ থেকে ঈদ। ঈদ, তাই না? কিন্তু তোমাকে এখন পড়তে হবে, তুমি যা করার তুমি করো, কিন্তু চান্স পাওয়ার পর একটা জায়গায় ঢুকো, তারপর দেখবা তুমি যে কোন জায়গায় যাবা তোমাকে কেউ তোমাকে মানা করবে না তখন। এক্স্যাক্টলি। তো তুমি এই যে 5 to 6 আওয়ার্স, এই 5 to 6 আওয়ার্স থেকে বের হয়ে আসতে হবে। তোমরা বলতে পারো ভাই তাহলে কতক্ষণ পড়বো, আমি তোমাদেরকে এই জিনিসটা বাধা ধরা দিব না, বাট আমি যেটা মনে করি যে Approx. তোমাদের অ্যাপ্রক্স যদি আমি তোমাদেরকে একটা কথা বলি এখানে, তাহলে তোমরা ট্রাই করবা শুরু থেকে 10 আওয়ার্স এর মতো আগে শুরু করো। 10 আওয়ার্স ইজ এ গুড ডিল। যেমন আমি তোমাকে বলি যে তুমি ঘুমাবা, আমি তোমাকে বলতেছি না যে এই তোমরা ঘুমাবা না, 3-4 ঘন্টা ঘুমায়ে সারাদিন পড়বা, সরি, এটাতে তোমরা অসুস্থ হয়ে যাবা। তুমি ঘুমাও, তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাও, ইটস নট আ ব্যাড থিং, তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাও, ঠিক আছে? এটা তোমার ঘুমের জন্য, স্লিপ 7 ঘন্টা ঘুমাও। অনেকে আবার 10 ঘন্টা ঘুমাতে চায়, তাহলে হবে না এখন। Exactly. পড়াশোনা ঘুম পায়। আমি বলি যে ঘুম পায়। আমরা যখন কাজ করি, হ্যাঁ, তখন ব্ল্যাক কফি খাই বা লাল চা খাই, ঘুম কোন দিকে দিয়ে চলে যাবে তুমি সেটা মেনটেন করো। তোমার যদি মনে হয় যে তুমি রাত জেগে পড়াশোনা করবা, ঠিক আছে, তুমি কফি খাও, ব্ল্যাক কফি খাও বা লাল চা খাও, তুমি দেখবা যে তোমার এমনিই তোমার এনার্জি চলে আসবে। এখনকার ওই দিন নাই যখন 10 ঘন্টা ঘুমাবো, এখন অভ্যাস হয়ে গেছে, পড়াশোনা করতেছে না, 10 ঘন্টা ঘুমাইলে হবে, 10 ঘন্টা পড়তে হবে। 10 ঘন্টা পড়তে তুমি হবে। 6 থেকে 7 ঘন্টা একজনের জন্য এনাফ, হ্যাঁ, কিন্তু তুমি হ্যাঁ আবার 3-4 ঘন্টা ঘুমানো যাবে না, না, কিন্তু তোমাকে ওটা সবকিছু মেনটেন করে চলতে হবে। এখন পুরো রুটিন করে ফেলো, এক একজন রুটিন এক এক রকম, তুমি বলো রুটিন করে দেন, আমরা বলে দিচ্ছি তুমি তোমার মতন করো। কারো কেউ রাত জেগে পড়বে বা কেউ হচ্ছে ভোরবেলা। আবার এরকম স্টোরি আমি বলি, 18 সালে যখন তো টানা ক্লাস নিতেছি, হ্যাঁ, তো একটা স্টুডেন্ট ছিল, ও সলিমুল্লাহ মেডিকেলে পড়ে এখন, তো ও আবার ভোরবেলা উঠতো, 4টার সময় উঠতো, ও আবার 10টার মধ্যে ঘুমায় যেত। তো আমি বলতাম আমাকে ডেকে দিবি, আমার সকাল 7টার সময় ক্লাস থাকতো, সকাল 7টা to 7 আমি ক্লাস দিয়েছিলাম ফার্স্ট টাইমের সময়। ও আমার ডেকে দিত, আপু ঘুম থেকে উঠেন আপনার সকালে ক্লাস আছে, আমার উঠতে হবে, উঠে আমি 7টার মধ্যে ফার্ম বেড পৌঁছাবো। ও আমাকে ডেকে দিত। আবার আরেকটা স্টুডেন্ট ছিল, ও আবার রাত জেগে পড়তো, ও আবার 10টা পর্যন্ত ঘুমাইতো, ও হচ্ছে রাত 3টা-4টা পর্যন্ত পড়ে তারপর ঘুমাইতো, ওই 6 ঘন্টা, ওই দেখো 4টার সময় ঘুমায়, ও 10টার সময় ঘুম থেকে উঠতো, তারপর ওর কোচিং এ যেত, তারপর আবার কি বাসায় এসে পড়তো। তার মানে কি যে তুমি তোমার রুটিনটা মেনটেন করো, আমরা বলে দিচ্ছি কতক্ষণ পড়তে হবে, কতক্ষণ ঘুমাইতে হবে, তুমি তোমার মতন রুটিনটা সেট করে ফেলো। আপু আপনি তো তাও ওদেরকে খুবই একটা ধরেন পশ অ্যাডভাইস দিলেন, খুবই দামি অ্যাডভাইস। আমাদের সময় তো আমরা যখন পড়তেছিলাম তখন হচ্ছে মেসে ছিলাম, তো ঢাকায় অনেকে আসলে মেসে থাকে, বাসায় অনেকে থাকে না। তো আমার সময় এত পশ অ্যাডভাইস ছিল না যে কফি টফি বানায় খাওয়াবে, ওইরকম অবস্থাও ছিল না। তো আমার জন্য একটা মানে কি বলে এটাকে, ধরো প্রথাগত ব্যাপার বা হচ্ছে যে ট্রেডিশনাল একটা সিস্টেম ছিল। তো আমি যেটা করতাম, আমি হচ্ছে ঘুম যখন পাইতো তখন তো কফি খাওয়ার এত সিস্টেম নাই, মেসের মধ্যে ভাত খাইতেই খুব কষ্ট হয়ে যেত, ঢাকার যে মেসগুলো ছিল। তো আমার একটা সিস্টেম ছিল, আমি এবং আমার বন্ধু রিফাত, আমরা একসাথে তখন পড়তাম। তো আমাদের ইয়ে ছিল হচ্ছে আমরা দাঁড়ায় থাকবো, ঘুম পাইলে আমাদের দাঁড়ায় থাকতে হবে, ঠিক আছে? সো আমরা ওটাই করতাম। সত্যি কথা বলতে আমরা যখন পড়তাম, ধরো আমি পড়তেছি, আমি ঘুমায় মানে একটু এরকম করতেছি, তা আমার বন্ধু দেখতেছে যে আমার চোখে ঘুম, ও আমার বলতো এই তুই দাঁড়ায় থাক এখন। তা আমি আচ্ছা ঠিক আছে। তো কলেজে কি হইতো যে স্যাররা বলতো দাঁড়ায়, তুমি দাঁড়াও। তা আমরা তখন এমন করতাম যে আমি নিজেই দাঁড়াই, হ্যাঁ আমি তখন বলছি যে না আমার ঘুম আসতেছে। তা আমি এমনি দাঁড়ায় থাকতাম, বসা থেকে দাঁড়ায় থাকতাম, দাঁড়ায় থেকে কিছুক্ষণ পড়তাম, মুখ ধুয়ে আসতাম, তারপরেও দাঁড়ায় থাকতাম। কারণ দাঁড়ায় থাকলে হয় কি, ঘুমটা একটু মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে কেটে যায়। তো দেখা যেত 20-30 মিনিট দাঁড়ায় থাকতাম, তখন দেখতাম আচ্ছা ঘুমটা একটু কেটে গেছে, তারপর আবার বসতাম, আবার পড়তাম। তো আমার বন্ধু যদি যখন আবার ঘুমায় যেত, রাতের বেলা একটু ধরো 1টা বেজে গেছে, আমরা আবার একটু রাত জেগে পড়তে মানে অভ্যাস ছিল। তো দেখা যেত ও যখন ঘুমায় গেছে, তখন এরকম হচ্ছে যে আমি ওকে বলতাম যে তুই ঘুমাই গেছিস ওর। তা আমরা এরকম পড়তে পড়তে আমাদের রাত জেগে পড়ার অভ্যাস, তো আমরা আমার মনে আছে আমরা রাত জেগে পড়তে পড়তে একদম ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইতাম। ঘুম থেকে উঠে, এখন এটা এক একজনের এক এক রকম। তা আমরা ফজরের নামাজ পড়ে ঘুমাইতাম, একদম ধরো ঘুমাইতে ঘুমাইতে 6টা বেজে যেত। তো 6টা থেকে এরপরে 12টার দিকে উঠতাম, যেদিন কোচিং থাকতো না ওই দিন 12টার দিকে উঠতাম, আবার আমাদের ব্যাচও ছিল একটু পরের দিকে। তো আমরা 12টার দিকে উঠে এরপর আবার
কোচিংয়ে যেতাম, কোচিং থেকে এসে আবার সন্ধ্যা থেকে একদম শুরু করতাম। তো এইভাবেই চলতে থাকতো। সো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা কফি খেয়ে পারো, তোমরা দাঁড়ায় থেকে পারো, চোখে পানি দিয়ে পারো, বাট ঘুম কমাইতে হবে, ঠিক আছে? ঘুম কমাইতে হবে। আর এটা তো বলছি তোমাদের আপাতত যে 10 আওয়ার্স পড়বা, গ্র্যাজুয়ালি এটা আরো বাড়বে। গ্র্যাজুয়ালি তুমি কি করবা, ধরো তুমি ঘুমাচ্ছ 7 ঘন্টা, পড়তেছো 10 ঘন্টা, তোমার হাতে এখনো 7 ঘন্টা বাকি। তো তুমি কি করতে হবে, আস্তে আস্তে তোমার অন্যান্য জায়গা থেকে টাইমগুলোকে কাটতে হবে। তুমি খাওয়ার সময় নর্মাল টাইমে তুমি খাচ্ছ, তুমি আমরা ওই খাইতে খাইতে গল্প করতে করতে আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে যায়। কি দরকার তোমার? তুমি যখন এখন খাইতে যাবা, তোমার তো খাওয়াটাই উদ্দেশ্য, তাই না? খাবা তো খাইতে গেলে তুমি হচ্ছে যে চেষ্টা করো 10-15 মিনিটে খেয়ে শেষ করতে। এটা এখনই বলতেছি না, এখনই শুরুতে তুমি অনেক প্রেশারে পড়ে যাবা, বাট গ্র্যাজুয়ালি যত দিন যাবে তোমার ইন্টেন্সিটি বাড়াতে হবে, নাইলে তুমি কিন্তু ওই কম্পিটিশনে আসতে পারবা না। সবাই দেখবা মানে পাগল হয়ে গেছে, পড়তে পড়তে পাগলের লেভেলে চলে গেছে। হ্যাঁ, তো ওই জায়গাটায় তোমাকে যাইতে হলে তোমাকেও একটু ইন্টেন্স পড়াশোনা করতে হবে। কারণ আমরা জানি যে মেডিকেল আসলে 0.25 এর জন্য চান্স এদিক ওদিক হয়ে যায়। সো 0.25 কিন্তু কিছুই না, কিন্তু আবার কিন্তু মেডিকেলের জন্য আমাদের অনেক কিছু। সো এইটাই তুমি যেটা বললা যে আমার পড়া না বাড়াইলে কিন্তু তুমি কম্পিটিশনে পিছিয়ে যাবা। এরকমও হয়েছে যে 0.25 এর জন্য চান্স হয় না, তো আফসোস যে আমার সরকারিতে হইলো না। আমার এক নিজের ফ্রেন্ড, আমার খুবই ভালো ফ্রেন্ড, ও আমার মধ্যে রেজাল্ট করতো কোচিং এ, ওর পর্যন্ত হচ্ছে যে মানে 0.25 এর জন্য ডিএমসি তে পায় না, এবং ও সলিমুল্লাহতে পড়তেছে। তা আমাকে ও প্রায় বলে যে মানে ওর লাইফে 0.25 এর জন্য ডিএমসি মানে মিস হয়েছে, মানে ওর একটা ভুল না হইলেই হয়ে যেত এরকম। এবং ও একটা জায়গায় রিগ্রেট করতো। ও আমার সাথে একটা, ও কিন্তু আপু বায়োলজি কেমিস্ট্রিতে তো করছিল, মানে মাঝে মাঝে এমন হতো যে আমি ওর সাথে পারতাম না, সেম মাঝে মাঝে দেখা যায় ও আমার থেকে 2 মার্ক বেশি পেত, কিন্তু ওর একটা জায়গায় ল্যাকিং ছিল, যার জন্য আসলে হয় না। ওর কিন্তু মেইন এক্সামে ও বায়োলজিতে আমার থেকে 1 নাম্বার বেশি পাইছে, মানে ওর কম ভুল হয়েছে। একটা জায়গায় পারে না, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানে। ও সাধারণ জ্ঞানে একটু 17 তো সাধারণ জ্ঞান তো ইন্টারন্যাশনাল সহজ ছিল, ইন্টারন্যাশনাল সহজ ছিল, এবং আপু সাম্প্রতিক থেকে অনেক আসছে। ওই যে বাংলাদেশ কত রানে জিতলো, ওই যে অস্ট্রেলিয়াকে হারাইছে 20 রানে, হ্যাঁ ওইটা একদম ছিল রিসেন্ট নিউজ ছিল, একদম পুরো একদম রিসেন্ট নিউজ। এই যে সালাম হাজার সালামের যে 2017 আমি তখন ক্লাসে বলছিলাম যে ওই সময় আব্দুল জব্বার মারা গেছেন, ক্লাসে বলছিলাম আচ্ছা আব্দুল জব্বার মারা গেছেন, দেখবা ওনাকে নিয়ে কোনো প্রশ্ন আসবে। ঠিক তাই আমরা মনে আছে একদম সেলিব্রেশন প্রোগ্রামে বলতেছিল আপু আপনি ক্লাসে এটা বলছিলেন যে সালাম হাজার সালাম এটা পড়ে যাইও। আমিও মনে পড়াইছিলাম তখন নাকি যে এটাই যে সাম্প্রতিক থেকে তখন অনেকগুলো প্রশ্ন আসছিল আর কি, যে সবচেয়ে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটা ছিল। তো এই জিকে গুলা তখন আমার ওই ফ্রেন্ডটা পারে নাই, কারণ ও জিকে কে খুব একটা করতো, ও ভাবতো যে মোটামুটি একটু করে জিকেটা পার হয়ে যাবে। তো আমি আবার উল্টা ছিলাম, আমি করতাম কি, আমি জিকে ইংলিশ এগুলোতে অনেক গুরুত্ব দিতাম। জিকে যা ছিল জাতীয় আন্তর্জাতিক, আমাদের সময় আন্তর্জাতিক ছিল, তোমাদের সময় এখন নাই এখন পর্যন্ত। তারপরে সাম্প্রতিক, তো অনেকে সাম্প্রতিকটা পড়তে চাইতো না, আমি বললাম যে যা আছে পড়ে যাই সব। তো আমি সাম্প্রতিকও পড়ে গেছিলাম, এবং আমি ওই জায়গাটায় আমার ওই ফ্রেন্ডের থেকে দেখা গেছে আমি কয়েকটা জিকে আরো ভালো করছো, ও জিকে তো অনেক কম পাইছিল। তো এই জায়গাগুলোতে দেখো ও কিন্তু বায়োলজি কেমিস্ট্রিতে খুবই ভালো, কিন্তু ও এই জায়গাটায় একটু পিছায় গেল, যার জন্য ডিএমসি তে টার্নিং পয়েন্ট আমরা বলি যে জিকে ইংলিশ কিন্তু পুরো টার্নিং পয়েন্ট, একদম টপ লেভেলে যাইতে হলে জিকে ইংলিশ পড়তে হবে। আমরা অনেকে কিন্তু 10 নাম্বার বাদ দিয়ে যাই, আর 10 নাম্বার পড়বো না, কি আর আছে, 90 নাম্বারের প্রিপারেশন নিয়ে যায়। অনেকেই আছে এখনো যে ভয়ে ওই 10 নাম্বার ধরবেই না, কিন্তু ওই 10 নাম্বার সে যদি 5টাও পারে কত আগায় যাবে আরেকজনের থেকে। কারণ তুমি যতই বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স বস হয়ে থাকো না কেন, মেইন এক্সামে তুমি কিছু না কিছু ভুল করবাই, কিছু না কিছু তোমার ভুল অজান্তেই হয়ে যাবে, তুমি চাও নাই বাট হয়ে গেছে, এটা হবেই। তুমি 100% ওইখানে আসে না সবার। তো সেই ক্ষেত্রে তুমি যদি ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ এগুলোতে টপ লেভেলে আসতে চাও, তোমাকে জিকে ইংলিশ দিয়ে আসতে হবে। দেখো তুমিও বায়োলজি কেমিস্ট্রির ওইখানে যে 75 মার্ক, তুমিও 75-এ তুমি 70, তোমার বন্ধুও 70। এখন ঢাকা মেডিকেলে চান্স পাইতে হলে তোমার লাগবে 85। এখন তুমি পাইছো 25-এ তুমি পাইছো হচ্ছে ধরো 9, তুমি এত জিকে ইংলিশ পড়ো 9 কি 10 পাইছো, আর তোমার ফ্রেন্ড পেয়ে গেছে ওইদিকে 16 বা 17, তাহলে ওডিএমসি তে তুমি কিন্তু মানে দেখা গেল ময়মনসিং বা এরকম আরো দূরের দিকে। তো এই জায়গাটাই কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করে। তো জিকে ইংলিশ পড়তে হয় টপ লেভেলে যাওয়ার জন্য, এবং জিকে ইংলিশ দিয়ে সবার একটা মানে অনেকের থেকে তোমার একটা ডিফারেন্স তৈরি হবে। তো এটাই আমি বারবার বলতেছি। সো এই জায়গাগুলো পড়তে হবে। এখন এইখান থেকে তোমাদের যেটা এরপরে যে জায়গাটা আসে যে মেডিকেলের জন্য আমরা কিভাবে পড়বো, আমরা এখন তো
তো মেডিকেলের জন্য কিভাবে পড়বো, এখানে আমরা জিকে ইংলিশ নিয়ে তোমাদেরকে অনেক কিছু বললাম। তো এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমরা এখন মেডিকেলের জন্য তিনটা মেইন ব্যাপার, তাই না? আমাদের তিনটা সেগমেন্ট, বায়োলজি, তারপর হচ্ছে কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ফিজিক্স। এই তিনটা কোনটা কিভাবে পড়বো, আমি বায়োলজি কিভাবে পড়া উচিত ওদের? ওকে, সো বায়োলজির ক্ষেত্রে যেটা আমাদের অলওয়েজ আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের বায়োলজির খুব কিছু সিলেক্টিভ জিনিসপত্র পরীক্ষা আসে। তোমাকে বায়োলজির কিছু এক্সাম্পল, বায়োলজির কিছু বেসিক রুলস তোমাকে জানা লাগবে, এবং যে বেসিক খাটায় তুমি অনেকগুলো এমসিকিউ অ্যান্সার করতে পারবা। তো বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমরা উদাহরণ অনেক বেশি ফোকাস করি। আমরা বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন রকম প্রকারভেদ অনেক বেশি ফোকাস করি, কারণ এগুলো থেকে বায়োলজির প্রশ্ন বেশি হয়। তো আমরা মূলত তোমাদেরকে এই কোর্সে বায়োলজির হচ্ছে টোটাল আমরা মেইন বই পড়াবো হচ্ছে গাজী আজমল স্যারের বই, এবং ওই বইটার একদম A to Z যেই অংশ তোমার লাগবে আমরা ইনশাল্লাহ তোমাকে এই কোর্সে পড়াবো। এর পাশাপাশি যে এক্সট্রা তথ্য অন্যান্য বই থেকে লাগবে ওগুলো আমরা তোমাদেরকে এই কোর্সের মধ্যেই ইনশাল্লাহ পড়াই দিব। সো বায়োলজি নিয়ে আসলে আমাদের খুব বেশি কনসার্ন নাই, কারণ বায়োলজি আসলে আমাদের মেইন বই থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। এবার আসে কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রি যেটা হয়, একটা অধ্যায় হচ্ছে প্রায় 150-200 পৃষ্ঠা। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে এত লাইন লাগে না। কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হয় যে ধরো 2 পৃষ্ঠা ধরে আমরা পড়াচ্ছি, 2 পৃষ্ঠার মধ্যে 2টা প্যারা লাগতেছে, বাকিগুলো আমাদের লাগবে না পড়া। সো এইটা আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে আইডেন্টিফাই করে দিব। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, তবে এই দুইটার ক্ষেত্রে মনে রাখবা অনুশীলনের এমসিকিউ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি মনে করো মেইন বই খুব ভালো করে পড়ছো, কিন্তু তুমি অনুশীলনী এমসিকিউ সলভ করো নাই, তুমি আটকে যেতে পারো, কারণ অনুশীলনী থেকে হুবহু প্রশ্ন আসে। ফিজিক্সের ক্ষেত্রে মনে করো যে 20টা প্রশ্ন, সেই 20টা প্রশ্ন দেখা যায় কয়েক বছর ধরে দেখা যাচ্ছে 15, 16, 17, এমনকি 18টা প্রশ্নই প্রায় অনুশীলনী থেকে আসতেছে। এখন এই জন্যই কিন্তু আমরা কেমিস্ট্রি এবং ফিজিক্সে তোমাদের জন্য আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক অনুশীলনী ক্লাস রাখছি আমাদের এই প্রাইভেট গ্রুপে। তোমরা ইনশাআল্লাহ ক্লাসগুলো পেয়ে যাবা। আমাদের ক্লাসগুলো সুন্দর মতো প্রত্যেকটা ক্লাস যখন শেষ হবে, এরপর তুমি সন্ধ্যার মধ্যে আমাদের অনুশীলনী ক্লাসটা তুমি পেয়ে গেছো। সো এর মাধ্যমে কি হবে, তুমি অধ্যায় শেষ করে একটা 2x স্পিড দিয়ে বলো, 1x দিয়ে বলো, তুমি যেভাবে চাও তুমি চাইলে অনুশীলনী ক্লাসটা করে একটা সুন্দর গুছানোর প্রস্তুতি নিতে পারবে। ওকে, একজন জিজ্ঞেস করছে আজকে ভর্তি হতে পারবে কিনা, অবশ্যই পারবা। তোমাদেরকে বলে রাখি যারা আছে, আমাদের কিন্তু 15 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের কোর্সে যে ডিসকাউন্ট চলছে, সেই ডিসকাউন্টে মানে 4000 টাকায় ভর্তির শেষ দিন। হ্যাঁ, 15 তারিখের পর থেকে ইনশাআল্লাহ আমাদের প্রাইস এটা ইনক্রিজ করবে। সো 15 তারিখ হচ্ছে আমাদের লাস্ট ডেট, এন্ড আমাদের ক্লাস শুরু হচ্ছে কিন্তু পরশু দিন থেকে। সো আমার মনে হয় তোমার এটা সুযোগ যে আজকে কালকের মধ্যেই তুমি এই কোর্সে এনরোল করে ফেলো, যে কয়টা ডিসকাউন্ট তুমি পাবা ইনশাআল্লাহ। আর তোমার বাসায় কুরিয়ারের প্রস্তুতি তো আমাদের নিবে আমাদের টিম। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের আর যেটা অনেকে বলে বারবার একটা কথা প্রশ্ন করতেছে যে ভাইয়া শুধু দাগানো বই পড়লে হবে কিনা, মানে দাগানো লাইনগুলা পড়লে হবে কিনা, তাহলে ওদের কি একবার করে হলেও পুরো বইয়ের রিডিংটা পড়া উচিত কিনা এই জায়গাটায়? এটা ধরো তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, ধরো তুমি কেমিস্ট্রির চ্যাপ্টার পড়বা, বায়োলজির চ্যাপ্টার পড়বা, আমরা তোমাদেরকে কিন্তু একদম দাগানো লাইনগুলো বুঝে বুঝে পড়াবো। বাট তুমি যখন বাসায় প্রথম পড়বা, তুমি কিন্তু প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই একবার রিডিং দিবা। দেওয়ার পর তুমি এরপরে তুমি যে দাগানো লাইনগুলো আছে এগুলো মুখস্থ করবা। কারণ অনেক সময় হয় কি, একটা প্যারা মনে করো দাগানো আছে, এর উপরের প্যারা নিচের প্যারাটা না পড়লে এর সাথে যে রিলেশন এটা তুমি তৈরি করতে পারবে না। তোমার চোখের মধ্যে বা মনের মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছে, এটা হয়েছে। তো এই জন্য দাগানো আসতে মনে করো মাঝখানে প্যারা, কিন্তু তুমি পড়ার সময় এই পেজটা পুরোটা একবার পড়বা, এতে করে তোমার ফুল একটা আইডিয়া তৈরি হবে, তারপর তুমি ওইটা মুখস্থ করবা। এইটা তোমার মাথার মধ্যে অনেকদিন বেশি লাস্টিং করবে। এক্স্যাক্টলি। ওকে, সো এই কথাগুলো আমাদের হয়ে গেল, কত ঘন্টা করে পড়বো এগুলো আমরা বললামই তোমাদেরকে, যে আসলে তোমাদের গ্র্যাজুয়ালি টাইম বাড়াইতে হবে, কখনোই কমাবা না। এবং অ্যাডমিশনের আরেকটা কথা, আমি যখন আমার অ্যাডমিশনে ছিলাম, অ্যাডমিশন টাইমে, তখন আমাকে একটা ভাইয়া আমাদেরকে বলছিল, মানে উনি ক্লাসের মধ্যে এরকম বলছিল যে একটা ছেলে আর কি প্রশ্ন করছিল যে ভাইয়া আমি না পরের পরীক্ষাটা দিতে পারবো না, আমার এক বন্ধুর বোনের বিয়ে। ভাই ও এরকম মানে ও বলতেছে যে আমার পরের পরীক্ষাটা দিতে পারবে না। তো তখন ভাইয়া বলছে যে দেখো, তুমি যদি, ভাই একটা সুন্দর ইকুয়েশন আমাদের বলছিল যে তুমি তোমার বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছ, ওকে ফাইন, এখন তুমি বন্ধুর বোনের বিয়েতে কবে যাচ্ছ? বলছে ভাইয়া আজকে রাতে যাব, তো এরকম, তারপরে কালকে বিয়ে, তারপরে আবার পরের দিন রাতে, মানে পরের দিন সকালবেলা রওনা দিব, তারপরে আস্তে আস্তে যতক্ষণ লাগে। তো ভাইয়া বললো যে তাহলে তুমি আজকে রাতে যাচ্ছ, তার মানে তোমার নিয়ার অ্যাবাউট 48 আওয়ার্স তুমি চলে যাচ্ছে ওই দিক থেকে। তো বললো যে হ্যাঁ ভাইয়া এরকম তো যাবে। তো তখন ভাইয়া বলছে যে এই যে 48 আওয়ার্সে তুমি চিন্তা করো, তোমার অন্যান্য সাথে যারা কম্পিটিটর যারা পড়তেছে, তারা কিন্তু এই 48 আওয়ার্সে যারা একদম খুবই সিরিয়াস স্টুডেন্ট,
তারা কিন্তু দেখা যাচ্ছে যে তোমার 24 আওয়ার্সই পড়াশোনায় মিনিমাম। ওরা 24 আওয়ার্স, এই 48 ঘন্টার মধ্যে ওরা 24 ঘন্টা কিন্তু দেখো গিয়ে পড়ে ফেলছে যারা সিরিয়াস। তো তুমি এই অ্যাডমিশন টাইমের এই যে অলরেডি মাত্র পাওয়াই যায় 3টা মাস, হ্যাঁ, এতগুলা সাবজেক্ট, তো ওই জায়গায় তোমার ফ্রেন্ড 24 আওয়ার্স পড়ছে, তো তুমি কি মনে করো যে তুমি এই 24 আওয়ার্সে ওর থেকে কত পিছাবা? ও তোমার আইডিয়া আছে? তো ও তো জানে না, বুঝতেছে না আসলে কি বলবে। তো তখন ভাইয়া বলছে যে তুমি এই যে প্রতিদিনের পড়ার পিছনে প্রতিদিন যদি তুমি এরকম করো, মানে নিজেকে গ্যাপ দাও, তাহলে প্রতি গ্যাপে ভাই এরকম বলতেছিল আমাদের সময় যে তুমি 1000 জনের পিছে চলে যাবা মিনিমাম, মানে তোমার কোচিং এর মধ্যে তুমি 1000 জনের পিছে চলে যাবা প্রতিটা দিনের পড়া যদি গ্যাপ দাও। তো এই জায়গাটা থেকে তারপরে ওই ছেলে আসলে ও ভয়, মানে ও নিজেই আসলে ভাইয়ার ওই কথা শুনে ও একটু ভয় পাইছে। পরে ও মনে হয় ওই বিয়েতে কি একটা বানায়, আমি দেখি পরের দিনও এক্সাম দিতে চলেই আসছে, ও যায় নাই, বুঝছো? তো আমার এখনো মনে আছে, ওই ভাইয়াকেও মনে আছে এবং ওই ফ্রেন্ডটাকেও মনে আছে, এবং ও পরে মেডিকেলে চান্স পাইছে, অন্য একটা মেডিকেলে, আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট একটা পাবলিক মেডিকেলেই চান্স পাইছে। তো এটা ছিল হচ্ছে যে অবস্থা, যে আসলেই তোমার এই অ্যাডমিশন টাইমে তুমি যদি একটা দিনও ওয়েস্ট করো, ওই একটা দিনের জন্য তুমি হলো অনেক মানুষের হলো পিছনে পড়বা, এইটুকু লিখে রাখো। একটা দিনও যদি ওয়েস্ট করো, সো একদম না পারতে ইমার্জেন্সি, এখন বলতে পারো তোমার ফ্যামিলি মেম্বার কেউ অসুস্থ, তোমার বাবা মা বা ভাই বোন অসুস্থ, সেক্ষেত্রে তোমার যেতেই হবে। একদম ইমার্জেন্সি কারণ ছাড়া আমি বলবো কোনো এই অমুকের বিয়ে, তার এটা তার ওটা, এইসব প্রোগ্রামে আপাতত একটু অফ রাখো। আগামী 3টা মাস 4টা মাস এইসব ইমার্জেন্সি কারণ ছাড়া মানে অন্য কোথাও মুভ করো না, কোথাও যায়ও না, সময় ব্যয় করো না, পড়াশোনা ক্লাস এগুলোর মধ্যে থাকো, তুমি দেখবে এমনি ভালো করতেছো। ওরা কিন্তু আসলে সময়ের ম্যানেজমেন্ট আসলে বুঝে না, অনেক সময় বলে যে ভাই 10 ঘন্টা আমি দিতে পারে না। আমি একটা ছোট্ট হিসাব দেখাই, দেখো ধরো তুমি হচ্ছে সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠে তুমি হচ্ছে মোটামুটি প্রিপারেশন নিয়ে পড়াশোনা করবা, নামাজ পড়লা, নাস্তা খেলা, তুমি ধরো 7টা থেকে ধরলাম, অনেকে আছে আগে পড়াশোনা শুরু করে, আমি ধরলাম 7টা। একটা এডমিশন স্টুডেন্ট 7টার দিকে যদি সে রাতের বেলা ভালো মতো ঘুমায়, অনেকে আছে যে লাইফস্টাইল চেঞ্জ, রাতের বেলা পরে আমি সেটা যাচ্ছি না, আমি নর্মালি ধরে নিচ্ছি সকালে তুমি পড়াশোনা শুরু করলা। তুমি যদি 7টা থেকে পড়াশোনা শুরু করো, তুমি যদি ঠিক দুপুর 12টা পর্যন্ত পড়ো, তোমার এখানে কিন্তু টোটাল প্রায় 5 ঘন্টা, এখানে 5 ঘন্টা কমপ্লিট। তুমি যদি 12 ঘন্টা পর্যন্ত পড়তে পারো, এর মাঝখানে 10-15 মিনিটের সাথে হবে, এটা আমি এটার মধ্যে ইনক্লুড করতেছি। এরপরে ধরো 12টা থেকে 1:30টা, এই যে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা কিন্তু অনেক সময়, তোমার গোসল, খাওয়া দাওয়া, নামাজ, 1.5 ঘন্টা কিন্তু পসিবল, খুব ভালো করে পসিবল। তুমি যদি গোসল করার পরে এসে আধা ঘন্টা মোবাইল না চালাও, তুমি যদি খাওয়ার পরে আধা ঘন্টা মোবাইল না চালাও, তাহলে দেখবা এটাই এনাফ টাইম, তোমার এই 1.5 ঘন্টার মধ্যে গোসল, খাওয়া দাওয়া, নামাজ হয়ে যাবে। ধরো তুমি এরপর ভাবলা একটু রেস্ট নিবা, তুমি 3টা পর্যন্তই রেস্ট নিলা, আমি ধরে নিচ্ছি তুমি আরো 1.5 ঘন্টা তুমি ঘুমাইলা, আমি তোমার সিস্টেম লস ধরে 3:30 ধরলাম। এই 3:30 থেকে তুমি যদি 6টা পর্যন্ত, মানে বিকালে যে সময়টা আছে এই সময়টা পড়তে পারো, তো এখানে সময় আছে প্রায় আছে 2.5 ঘন্টা, আগে ছিল 5, এখন আছে 2.5 ঘন্টা, হয়ে গেল 7.5 ঘন্টা। 6টা থেকে 7টা তুমি হচ্ছে নামাজের ব্রেক নিবা, অবশ্যই এর আগে নামাজ পড়ো, মাঝখানে তুমি একটু মাগরিবের সময়, মাগরিবের নামাজ আছে, এর আগে একটু আসরের নামাজের ব্রেক নিলা, এরপর তুমি নাস্তা করো, আমি ধরে নিচ্ছি এখানে আবার 1 ঘন্টা তোমার সময় যাচ্ছে, এর বেশি যাওয়ার কথা না। তুমি যদি 7টা থেকে আবার পড়াশোনা শুরু করো, সন্ধ্যা 7টা থেকে রাত 11টা যদি আমি ধরি, আমি 12টা ধরতেছি না, বাট নর্মালি বিশেষ সবাই আসলে 12টা পর্যন্ত 1টা পর্যন্তই পড়ে, ধরতেছি যেহেতু তুমি সকাল তাড়াতাড়ি উঠবা, তুমি 11টা পর্যন্তই পড়তেছো, তাহলে এখানে তোমার হচ্ছে 4 ঘন্টা, 7.5 প্লাস 4 অর্থাৎ প্রায় 11.5 ঘন্টা তুমি এমনিতেই পাচ্ছ, এমনিতেই 10 বেশি তোমার এমনিতেই হয়ে গেছে। তো তুমি যদি চাও এটাকে তুমি 12 ঘন্টা বানাতে পারো, তুমি চাইলে এটাকে 14 ঘন্টা বানাতে পারো। এখানে যে সময়গুলো আছে না, এই যে তোমার এখানে আমি 1 ঘন্টা ধরছি, নামাজ পড়তে নাস্তা খেতে 30 মিনিট লাগবে, তুমি এখানে চাইলে এই 30 মিনিট জিকে ইংলিশ পড়তে পারো, এতে তোমার সময়টা কাউন্ট হবে। তুমি এখানে যে সময়টা আছে, এখানে সময়টা আরেকটু কমায় এটা করতে পারো। এখন এই 11.5 ঘন্টা তুমি পড়ছো ওই দিন যেদিন তোমার কোচিং এ ক্লাস নাই, যেদিন তোমার কোচিং এ ক্লাস থাকবে, মানে আমাদের অনলাইন ক্লাস তো আমাদের প্রতিদিন থাকতেছে, সো অনলাইন ক্লাসের যে সময়টা ধরো 1 থেকে 2 ঘন্টা যে ক্লাসটা হবে, মনে রাখবা এইটাও কিন্তু তোমার পড়াশোনার মধ্যেই ইনক্লুডেড। অনেকে ভাবে যে ভাই আমার তো এই সময়টা চলে যাচ্ছে, আমার তো 10 ঘন্টা মিলতেছে না, না, এই সময়টা তো পড়াশোনার মধ্যেই ইনক্লুডেড। কোচিং এ যখন ওরা ক্লাস করবে বা অনলাইন ক্লাসগুলোতে যখন ওরা আমাদের ক্লাসটা বুঝবে, দেখতেছে, শিখতেছে, বই দাগাচ্ছে, এটাই তো পড়া হয়ে গেছে, এটাই পড়া। তুমি কিন্তু অনেকগুলো কনসেপ্ট শিখে ফেললা ভাইয়াদের ক্লাস থেকে, একই সাথে পড়া হয়ে গেল। আরেকটা বিষয় যেটা অনেকে ভুল করে, যে ভাই আমি যখন আপনাদের ক্লাস করি, অনলাইন ক্লাস করি, আমরা হচ্ছে বই অনেক সময় অনেকে হচ্ছে দাগানো বই বসে থাকে না, এই যে আমরা তোমাদেরকে পিডিএফটা দেখাবো, অনেকে বই দাগানো থাকে না, সো তখনই তুমি তখন একটু দাগাবা, একটু করে মার্ক করবা, কারণ তখন আমাদের মেইন বই ভিত্তিক পড়াশোনা। সো ওই সময় দাগায় পড়তে গেলেও দেখবেন আমরা এমন একটা স্পিডে আগাই যে আমরা কিন্তু এনাফ টাইমিং আসলে আমরা এখানে দেই যেন তোমার পড়াটা তুমি আসলে আয়ত্ত করতে পারো। সো তাই তুমি ওইটা ওই সময় করতে পারো। তবে বেস্ট হচ্ছে মনে রাখবা
অনলাইন ক্লাসের জন্য বেস্ট হচ্ছে, তুমি ধরো তোমার ক্লাস শুরু হবে সাপোজ 9টার দিকে, আমাদের টার্গেট ডিএমসি ক্লাস 9টার দিকে, তুমি হচ্ছে ভাই 8টার দিকে যেই অধ্যায়টা আমরা পড়াবো রুটিনের মধ্যে দেওয়া থাকবে, 8টার দিকে তুমি এই অধ্যায়টা নিয়ে বসবা। আমাদের দাগানো হবে পিডিএফ আগেই দেওয়া থাকবে, 8টা থেকে 9টা তুমি তোমার পুরো বইটা পিডিএফটা দেখে দেখে দাগাই ফেলবা। এই 1 ঘন্টার সময় তুমি যে দাগাইতেছো মনে রাখবা এটা যে কতবার উপকার আসবে। কেন? কারণ 9টার দিকে তুমি আবার এটাই পড়বা। তো তুমি, আমি যখন পড়াবো তুমি জানো যে পরে এই জিনিস আছে, এইটা তোমাকে অনেক বেশি বুস্ট আপ করবে এবং পড়াটাকে অনেক বেশি ইজি করবে। কারণ তুমি যখন এখানে 1 ঘন্টা দাগাবা তখনই দেখবে অনেক পড়া তোমার চোখের সামনে দিয়ে চলে গেছে, অনেক ওয়ার্ড তুমি একবার দেখে গেছো। তো আমরা যখন পড়াটা পরে আবার বলবো, আবার তোমাকে পড়াবো, তখন দেখবো ওয়ার্ডটা তোমার মনের মধ্যে গেঁথে গেছে, ইজিলি মুখস্থ হচ্ছে। শোনো, মেইন কথা হচ্ছে কি, আমাদের টার্গেট ডিএমসি কোর্সের একটা বিষয় হলো বই দাগায় অনেকে বাংলাদেশে অনেক মানুষই পড়াচ্ছে, বাংলাদেশে অনেক টিচারই পড়াচ্ছে, আমাদের মেডিকেল কোর্সেরও অনেক অনেক কোর্স বাংলাদেশে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যখন বাসায় পড়তে যাবা, একই অধ্যায় তোমাকে 3 জায়গায় পড়ছো, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি কোন জায়গার ক্লাস করে বাসায় পড়তে তোমার কম সময় লাগছে। এখন ধরো একটা চ্যাপ্টার তুমি বাসার মধ্যে যখন পড়বা, এটা তুমি 5 ঘন্টা শেষ করতে পারো, অনেকে 15 ঘন্টা লাগে শেষ করতে, বাট শেষ তো হবে, যেখানে ক্লাস করে শেষ তো হবে। কিন্তু আমাদের কোর্সের আলহামদুলিল্লাহ বৈশিষ্ট্য হচ্ছে এরকম, আমরা তোমাদেরকে এমনভাবে ভেঙে ভেঙে বুঝাই যেন ওই পড়াটা শেষ করতে বাসা তোমার 5 ঘন্টাই লাগে, এর বেশি যেন না হয়। বেশি না হয়ে কম হওয়ার সুবিধা হলো 5 ঘন্টার মধ্যে তুমি যদি আমাদের ক্লাস করার পরে মনে করো বইটা একবার পড়ে ফেললা, তুমি তখন রিভিশন দেওয়ার সুযোগ পাবা। এটাই হচ্ছে আমাদের এই টার্গেট ডিএমসির একটা মূল বৈশিষ্ট্য, আমাদের কোর্সের একটা মূল ফিচার। এবং তুমি যখন রিভিশন ভালো দিতে পারবা, ওই পড়াটা তুমি বেশি দিন মনে রাখতে পারবা, তোমার ভুল কম হবে, পরীক্ষায় নাম্বার তুমি ইজিলি বাড়াতে পারবা। এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টই অনেক ক্ষেত্রে ভুল করে বসে। এক্স্যাক্টলি। আর লাস্টে এই জায়গাটায় আমি তোমাদেরকে একটা কথা একটু বলি, ও তো রুটিনটা সুন্দরভাবে বলে দিল একদম সবকিছু। তো এই জায়গাগুলোতে অনেক সময় হয় কি, অনেকের টাইম ম্যানেজমেন্টটাই ও বুঝে না। তো ওর কাছে মনে হচ্ছে যে ও তো সারাদিনই পড়লো, কিন্তু ও কিন্তু ওর মাথায় নাই ও আসলে কয় ঘন্টা পড়ছে। ধরো আমাদের হয় কি, ওই যে 7টায় পড়তে বসছি, তো পড়তে গিয়ে তুমি কি করছো, তুমি বাসায় আসো, তুমি একবার তোমার আম্মুর সাথে একটু গল্প করতে গেছো, তুমি একটু ওইখানে একটা ওই বড় ভাই ডাকছে তুমি গেছো, বড় আপু ডাকছে এখানে গেছো, ফ্রেন্ড একটা কল দিছে এইটাতে গেছে, ওই করছি এই করছি, একটু গ্যাপে গ্যাপে মোবাইল চালাইছি, এরপরে পড়া থেকে উঠছি 12টা বাজে। তোমার কাছে মনে হলো আমি তো 7টা থেকে বসছিলাম 12টা পর্যন্ত পড়ছি, তুমি ভাবতেছো আমি তো 5 ঘন্টা পড়ে ফেলছি, কিন্তু তুমি আসলে মাঝে কতগুলা যে করছো, এইটা করছো ওইটা করছো, তুমি এগুলো কাউন্টিং এ আনো নাই। তো তোমার এই জায়গাগুলোতে অ্যাকুরেসি তুমি আরো বাড়ানোর জন্য তুমি যেগুলো আরো করতে পারো, মানে তোমাদের এই যে এগুলো দেখা যায় যে তোমরা মানে হ্যাবিট নাই যে না ভাই এতক্ষণ ধরে পড়বো, তো তোমরা যখন একটা জায়গায় একটা কাজে যাবা, তুমি যেটা করতে পারো, তোমাদের কাছে তো সবার কাছে এখন অ্যান্ড্রয়েড সেট থাকেই, হ্যাঁ, বা ঘড়ি থাকতে পারে। তো তোমরা একটু স্টপ ওয়াচের মতো বলবো না, অ্যাটলিস্ট টাইমটা মাথায় রাখো যে তুমি কয় ঘন্টা এখান থেকে ব্রেক নিছিলা, তাহলে সারাদিনে তুমি কতটুকু ক্যালকুলেটিভ পড়ছো, তুমি যে আসলেই 12 ঘন্টা পড়ছো, তুমি যে আসলেই 10 ঘন্টা পড়ছো, এটার একটা হিসাব তোমার মাথায় থাকবে। না হলে তুমি আসলে পড়ছো দেখা গেল 8 ঘন্টা, কিন্তু তোমার মনে হইতেছে তুমি সারাদিনই ধরে পড়ছো, কিন্তু আসলে তুমি হিসেব করলে যদি আমি অ্যাকচুয়াল টাইমিং বলি, তুমি দেখা গেল তুমি পড়ছো 8 ঘন্টা। তো এগুলা হচ্ছে যে মানে কিছু থাকে যে মানে আমরা এমনি করলাম বাট স্মার্ট ওয়ার্ক হয় নাই, তুমি ভাবতেছো তুমি হার্ড ওয়ার্ক করে ফেলছো, বাট তোমার এটা কাজটা স্মার্ট হয় না, কারণ তুমি 8 ঘন্টা পড়ছো, তোমার লাভ হয় নাই। তো কিন্তু যারা একদম খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে পারে তাদের ব্যাপার আলাদা, যে না আমি কোনো দিকে আমি নড়বো না, পড়া মানে পড়া। আর যারা অনেকে পারি না আমরা, যে না আমি একটু এদিকে এদিকে চলে যায় টাইম, তো তারা একটু চেষ্টা করবা যে যখন তুমি পড়া থেকে উঠতেছো, তুমি 8টা বাজে একটা ব্রেক নিয়ে 9টা বাজে উঠছো, সো ওইটা মাথায় রাখো যে 8টা থেকে 9টা তো আমি পড়ি নাই, তারপর আবার 9টা থেকে পড়তে বসছো, 9টা থেকে 12টা পড়ছো, সো ওই 12টা এই টাইমের মাঝখানে তুমি দেখবা যে আমি এত থেকে এতটা 3 ঘন্টা পড়ছি। সো এইটা তুমি মাথায় রাখতে রাখতে তুমি দেখো যে তুমি ডেইলি কত ঘন্টা পড়ো। আর এগুলো যখন একটা অভ্যাস করে ফেলবা প্রথম 1 মাস, এবার দেখবা দ্বিতীয় মাস, তৃতীয় মাস এগুলো তোমার এমনিই হয়ে যাবে, এগুলো নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, বুঝতে পারছো, এগুলো তোমার এমনিই হয়ে যাবে। সো এই জিনিসগুলো তোমরা একটু ট্রাই করবা যে এনশিওর করতে। এবং আরেকটা বিষয় হচ্ছে অনলাইনে আমরা কি কি জিনিস করবো না, এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, যেমন আমাদের তোমরা ধরো এখন পড়তেছো, হ্যাঁ 12 ঘন্টা তো যদি অলরেডি বলছে, মাঝখানে একটু তুমি শিফট হইলা, এই শিফট হওয়ার ক্ষেত্রে মনে রাখবা এই শিফট তুমি হইতেছো তোমার রিক্রিয়েশনের জন্য, কি তোমাকে নিজের ক্ষতি করার জন্য না। এই জন্য শিফটিংটা কিন্তু কখনোই ফেসবুকে হবে না, আমি আবারও বলে দিচ্ছি, শিফটিং কখনোই ফেসবুকে হবে না, প্রয়োজনে তুমি ইউটিউবে একটা খবর দেখো তাও ভালো। ফেসবুকটা কেন না, কারণ ফেসবুকের মধ্যে অনেক মানুষের অনেক রকম জিনিসপত্র
দেখতে দেখতে দেখবা তোমার মাইন্ডসেট টোটালি হচ্ছে তুমি চলে গেছো অন্য জায়গায়, ডাইভার্ট হয়ে যায় মাইন্ডসেট, এবং তুমি দেখবা খুব রিলস দেখতে দেখতে একটার পর একটা তুমি দেখবা সময় 30 মিনিট নাই, 1 ঘন্টা নাই। কিন্তু ইউটিউবে তুমি যখন একটা ভিডিও দেখবা ওখানে রিলস আসবে না, রিলস দেখবা না, কেউ ইউটিউবে যদি খবর দেখতেছো মনে করো এই 2-3 মিনিট টেনে তুমি দেখে গেছো, শেষ, আর বেশি ভালো লাগবে না। কারণ আমার ইউটিউবে তুমি নাটক দেখা শুরু করলে ভিন্ন কথা, তাহলে তোমার সময় এমনিতেই চলে যাবে, এমনি বাদ, এসব টোটালি বাদ দিতে হবে। ফেসবুকটা হচ্ছে আপাতত আমি তোমাকে বলে দিই, ক্লাস টাইম ছাড়া ফেসবুকে কেউ ঢুকবাই না, তুমি তোমার মন ডাইভার্ট হবে। আমি আবারও বলতেছি, এখন শুরুতে কিন্তু ফেসবুক ছাড়তে একটু খারাপ লাগবে, ফেসবুকের নেশার মতো, যে কোনো নেশা শুরুতে ছাড়তে গেলে অনেক সমস্যা হয়। দেখবে যারা সিগারেট খায়, মনে করে আজকে একদিনে 20টা সিগারেট খায়, ওকে সিগারেট কমানোর জন্য বলা হয় আপনি 10টা খান, এরপরে আস্তে আস্তে 5টা, এরপরে আস্তে আস্তে কয়েক মাসে গিয়ে ছাড়তে হয়। সো তোমার ফেসবুক ছাড়াটা কিন্তু ওইরকম কয়েক মাস লাগবে না, তবে তুমি যে উদ্যোগ নাও দেখবা 1 সপ্তাহের মধ্যেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছো। তো এই জন্য তুমি ফেসবুকটা আস্তে আস্তে কম করা শুরু করো। তোমার দেখবা প্রায় সময় মনে হয় যে মোবাইলের সাথে আসতে পড়তেছো, একটু জাস্ট মোবাইলের লাইটটা চোখে না পড়লে ভালো লাগে না, তো মোবাইল ঢুকতেছো। এই জন্য পড়ার সময় তুমি যখন মেইন বইটা পড়বা, ক্লাস শেষ করার পরে বা আগে, তুমি মোবাইলটাকে তোমার কাছ থেকে দূরে সরে নিয়ে কোন একটা ড্রয়ারের মধ্যে, কোন একটা এমন একটা দূরের মধ্যে জায়গায়, মায়ের কাছে, বাবার কাছে, এমন জায়গায় রাখবা যেন তোমার কাছে আনতে গেলে তোমার সবাই জানবে, তুমি বিব্রত বোধ করবা। এবং আমি এটাই করতাম, কিন্তু আমি কিন্তু ড্রয়ারে মোবাইলটা রেখে তারপরে পড়তাম। ওকে, তো এটা কিন্তু আমরা ড্রয়ারে রেখে তারপরে মানে আমি তারপরে পড়তাম, তারপর যখন আমার লাগতো তখন আমি ওইভাবে নিতাম। এবং একটা পর্যায়ে গিয়ে আমার যখন আমি দেখলাম যে না, ওইটুকু আমার টাইম ওয়েস্ট হয়, আমি একটু মোবাইলটা নিলেও আধা ঘন্টা টাইম ওয়েস্ট হচ্ছে, 1 ঘন্টা টাইম ওয়েস্ট হচ্ছে। এরপরে যেটা করলাম, আমি আমার 1.5 মাস যাওয়ার পরে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে দিলাম, দিয়ে আমি আমার বাটন ফোন রাখলাম, কারণ আমাদের সময় তো তখন আমরা ওইভাবে অনলাইনের এই ফ্যাসিলিটি গুলো ছিল না। তো তোমাদের এই ফ্যাসিলিটি থাকলে আমরা করছিলাম, হ্যাঁ আমরা সবাই, আমাদের বসে সবাই, আমি হচ্ছে ওই যে আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না আগে থেকে, ক্লাস 7 থেকে চালাতাম, তখন হচ্ছে তারপরে এইচএসসি সময় এসে মানে ইন্টার পুরোটা সময়, তো আমি হচ্ছে এই ফোন টোন রেখে আমি ছোট যে নোকিয়া ফোন ইউজ করা যায় না, ওই ফোনটা ইউজ করতাম। ওখানে আমার বিভিন্ন পরীক্ষা নাম্বার আসতো, ওটা আমি দেখতাম। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল ওই নাম্বারটা যেটা ছিল, এটা একটা নতুন একটা নাম্বার ছিল, এই নাম্বারটা আবার আমার বাসার মানুষজন ছাড়া আর কারো কাছে ছিল না, যে কারণে চাইলেও আমার সাথে বাইরের মানুষজন কেউ কন্ট্যাক্ট করতে পারতাম না, কারণ আমার বাইরের মানুষের সাথে কন্ট্যাক্ট করার দরকার নাই, আমি শুধু বাসার সাথে কন্ট্যাক্ট করতে পারলেই হচ্ছে। এই জন্য আমি টোটালি এই সবার থেকে একটু আলাদা হয়ে গেছিলাম, এইটা কিন্তু আমাকে ফোকাসড রাখার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। তো আমার মনে হয় তোমরা চাইলে এটা করতে পারো, যাদের আসলে ফোকাসিং এর সমস্যা হয়, তোমরা চাইলে আমাদের এই পন্থাগুলো আসলে অবলম্বন করে, যে তুমি আর আমরা তো ক্লাস নিব একদম 9টায়, সো তুমি একদম 9টা বাজেই চলে আসবা, যে ভাইয়া 9টা বাজে ক্লাস, আম্মু 9টা বাজে ফোনটা দাও, 9টা বাজেই ফোনটা দাও, শেষ, এসে দেখবা। বা তোমার মনে হলো যে ভাই আমরা তো আমাদের ক্লাসগুলো তো ওয়েবসাইটে থাকে, তো তুমি চিন্তা করলে যে ভাই আমি ওয়েবসাইটে গিয়ে দেখবো, তো তুমি চিন্তা করলে রাত কয়টায়, 11টায় দেখবা, তো তুমি তোমার আম্মু থেকে নাও রাত 11টায় নিয়ে 2 ঘন্টা ক্লাসটা তুমি করে ফেললা। তোমার যদি মনে হয় যে না আমি রেকর্ডেড করবো, ক্লাসটা করে ফেললা, দিয়ে দাও, শেষ, সারাদিন আর মোবাইল দেখবা না। সো জাস্ট ক্লাস এক্সাম, বাকি টাইম আম্মু মোবাইল, যেন তোমার আম্মু বুঝে আচ্ছা আমার মেয়ে তো খালি রাত 9টা বাজেই মোবাইলটা নেয় বা 11টা বাজেই মোবাইলটা নেয়, এর আগে পরে আর নেয় না। সো এই জিনিসগুলো যদি তোমরা স্ট্রিক্টলি মেইনটেইন করতে পারো, তোমাদের জন্য অনেক ভালো হবে। একজন প্রশ্ন করছে আমরা যারা অনলাইনে ক্লাস করবে ওরা আসলে এটা কিভাবে করে, তাহলে অলরেডি বলে দিচ্ছে, জাস্ট ক্লাস করার সময় তুমি মোবাইলটা নিবা। আর আমাদের একটা প্রোগ্রাম ছিল, বারবার একজন কমেন্ট করছে লঞ্চিং লেভেলে যে ডাক্তার হতে চাও, এটা ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রথম ক্লাসে তোমাকে ইনশাআল্লাহ ভাইয়া জানাই দেব, ঠিক আছে? ওইটা নিয়ে প্যারা নাই, তোমরা জেনে যাবা যে কারা হচ্ছে আমাদের টপ হচ্ছে এখানে। ওকে, আর এটা গেল তাহলে এগুলো নিয়ে জিকে ইংলিশ আমরা বলেছি। মেইন বই হিসেবে কি পড়বো এটা আমরা গত লঞ্চিং এ তোমাদেরকে আমরা বলেছিলাম, আবারও বলছি যে গাজী আজমল স্যার, আবুল হাসান স্যার, গাজী আজমল স্যারের জুওলজি, আবুল হাসান স্যারের বোটানি, কেমিস্ট্রি 2টাই পড়বা, হাজারি স্যারের, ফিজিক্সের 2টাই পড়বা, ইসাক স্যারের, এগুলো হচ্ছে মেইন। আর এছাড়া অতিরিক্ত তথ্য যেগুলো লাগবে এগুলো আমরা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব, ওটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আচ্ছা, এখানে একটা ব্যাপারে, মেইন বুক কিভাবে পড়বো, ও এক্সাম কিভাবে দিলে বেস্ট হবে, এক্সামের যে জায়গাটা ওদের মেইন বুক তো আমরা বলেছি যে একবার রিডিং পড়বা, আর এরপরে দাগানো লাইনের উপরে ফুল ফোকাস থাকবে। ফার্স্টে একবার রিডিং দিবা, পুরো লাইন বই রিডিং পড়বা একবার, তারপরে দাগানো লাইনের উপরে একদম স্টার করে ওইভাবে পড়বা, গেল। এখন এক্সাম কিভাবে দিলে বেস্ট হবে, এক্সামে কত নাম্বার তুলতে হবে, কত পার্সেন্ট নাম্বার তোলা ভালো, এই জায়গাটায় একটা দরকার জিনিস। কারণ এটা আমাদের শুরু থেকে আসলে জানা উচিত, এক্সামে আমাদের মার্কস টিপে রাখা উচিত। যেমন আমি যখন মেডিকেলের প্রিপারেশন শুরু করি, আমাকে আমার কোচিং এর একজন ভাইয়া বা আপু যতটুকু মনে আছে বলে দিছিল যে এই পরিমাণ নাম্বার পেলে তুমি সেফ, অর্থাৎ এই পরিমাণ নাম্বার পেলে তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবা। এরপর থেকে প্রত্যেকটা পরীক্ষা আমার টার্গেট ছিল ঠিক ওই পরিমাণ নাম্বার আমাকে উঠাইতে হবে। কোনো কারণে নাম্বার কমে গেলে আমি এরপর দিন পড়া বাড়াই দিছি, আমি মিলানোর চেষ্টা করছি যে আমার ওই পরিমাণ নাম্বার লাগে। আমি জানি না ফার্স্ট হয়েছি না সেকেন্ড হয়েছি না কি হয়েছি পজিশন, এগুলো আমার কাছে কোনোদিন ম্যাটার করতো না।
আমার ইচ্ছা টার্গেট ছিল আমাকে এইটার উপর পাইতে হবে। সো ওইটা হচ্ছে তোমার আসলে ভাইয়া ভালো মেডিকেল চান্স পাওয়ার জন্য তুমি অলওয়েজ চেষ্টা করো, বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দাও, আমাদের এখানে পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও, অলওয়েজ 80% মার্কস তুমি অবশ্যই রাখার চেষ্টা করবা। তার মানে 100 যদি পরীক্ষা হয় তোমার টার্গেট থাকবে 80 বা 80 বেশি নাম্বার উঠানো। আর যদি 50-এ পরীক্ষা হয় তখন চেষ্টা থাকবে 40 বা তার বেশি উঠানো। বাট এখানে একটা ঘাপলা আছে, যখন 50-এ পরীক্ষা হবে 40 না, এর নাম্বারটা হবে 43, 43 প্লাস বা 45 প্লাস। উত্তর হচ্ছে কেন? কারণ যখন 100-তে পরীক্ষাটা হয় ওই চ্যাপ্টারে অনেক বেশি খুঁটিনাটি প্রশ্ন করা হয়, তখন তোমার ভুল হওয়ার চান্স থাকে। কিন্তু যখন 50-এ পরীক্ষা হয় তখন কিন্তু অনেক বেশি সুপারফিশিয়ালি প্রশ্নগুলো করা হয়, তো ওখানে আসলে ভুল করার রেট কম থাকতে হবে। এই জন্য আমি বলে দিলাম 50-এ যখন তুমি পরীক্ষা দিবা 43 বা তার বেশি নাম্বার তোমাকে অ্যাচিভ করতে হবে, আর 100-তে পরীক্ষা দিলে তখন তুমি 80 প্লাস নাম্বারের টার্গেট রাখবা। এই দুটো তুমি অলওয়েজ তুমি মেইনটেইন করার চেষ্টা করবা, দেখবে তুমি ইনশাআল্লাহ একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছো। হয়ে গেছে। তো এই জিনিসগুলো এক্সামগুলো রেগুলারই আসলে ডেইলি ভালো করবা, উইকলিও ভালো করবা, দেখবে এমনি কনফিডেন্স ভালো হবে। আর ফাইনাল মডেলটা থেকেও দেখবা 85-90 পাচ্ছ বা 80 আপ যদি পাও ডান, এর বেশি আসলে কিছু লাগে না। ডিএমসি পাইতে দ্যাটস এনাফ। আমি এইটুকুই মেনটেন করতাম, আমি জানি হামিমও ওইটাই মেনটেন করে আসছো কোচিংয়ে যে 80 প্লাস আমাকে রাখতে হবে। আমি কোনো একবার একটা এক্সামে খুব কঠিন হয়েছিল, ওটাতে আমি 80-র কম পাইছিলাম। তারপরে আমি বলছি যে আর যতই কঠিন আসুক আমার 80-র কম যাওয়া যাবে না। কঠিন আসলো, এরপরের এক্সামগুলোতে কঠিন আসলো 82, 83 পাইছি, আর যেগুলো একটু ইজি ছিল 90, 92ও পাইতাম, এরকম ছিল। সো এটাই তোমাদের মেনটেন করতে হবে পুরো টাইম জুড়ে। আচ্ছা, সো আমাদের ক্লাস শুরু 10 তারিখ, আমরা তো বলছি 10ই সেপ্টেম্বর, আগামী পরশু থেকে। আচ্ছা, সো রুটিন তোমরা যেটা জানতে চাচ্ছিলা বারবার যে ভাইয়া রুটিন কি হবে, কিভাবে কি করব। তো প্রথমে দেখো আমাদের এই যে বায়োলজি দিয়ে আমরা রাখছি পরিপাক আছে, তারপরে একদিন নগ্নবীজি, আবৃতবীজি, মানবদেহের প্রতিরক্ষা, শ্রেণীবিন্যাস, তারপরে হচ্ছে যে আমাদের কেমিস্ট্রিও রাখছি। দেখো একদম তোমরা পুরো রুটিনটা পেয়ে যাবা প্রাইভেট গ্রুপে, এগুলো আছে। সাথে হচ্ছে যে তোমার এইটার পরে দেখো আমাদের এই যে তাপগতিবিদ্যা, চৌম্বক ক্রিয়া, এগুলো থাকবে। এখন প্রত্যেকটার সাথে আমি তোমাদেরকে বলি আমাদের জিকেল এবং ইংলিশের লেকচারগুলোও থাকবে। এখানে ইংলিশ লেকচার সবই আছে প্রত্যেকটাতে। আমাদের এই যে দেখো প্রতি শুক্রবার আমাদের ইংলিশ লেকচার আছে, জিকে লেকচার আছে, প্রতিটাতে ইংলিশ জিকে লেকচার থাকবে। ঠিক আছে? কেন? কারণ প্রতি সপ্তাহ জুড়ে তোমাকে পড়তে হবে। এখন এই জায়গায় আমরা যেটা একটা তোমাদেরকে করব, আমাদের জিকে ইংলিশের একটা প্ল্যানটা আমি তোমাদেরকে দেখাই। ইংলিশের এখানে প্ল্যানটা আছে, জিকেটাও তোমাদের গ্রুপে আমরা ওইভাবে দিয়ে দিব। যেমন এগুলাতে কি হবে, ধরো তোমাকে এই শুক্রবার পড়াতে তোমাদেরকে লেকচার 1 পড়াবো। তো লেকচার 1-এ কি কি আছে? লেকচার 1-এ আছে আমার সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এতটুকু আমার হচ্ছে প্রথম লেকচারে আছে। তো প্রথম লেকচারে কারণ এগুলো থেকে প্রশ্ন আসে, তোমার মেডিকেলে এই পার্টস অফ স্পিচ থেকে প্রচুর আসে। তো আমি যখন তোমাকে এতটুকু পড়াই দিব, তো তুমি কি করবা প্রতি সপ্তাহ জুড়ে। এখন দেখো তোমাদেরকে আমরা ভাগ করেছি লেকচার 1-এর ABC, তার মানে তুমি সপ্তাহে একদিন এইটা পড়বা, ধর বায়োলজির সাথে সেন্টেন্স পড়বা, তারপর একদিন কেমিস্ট্রির সাথে পার্টস অফ স্পিচ পড়বা, নাউন প্রোনাউন, তারপর একদিন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তুমি কোনটা পড়বা এটা আমরা আবার রুটিনের মধ্যে অ্যাড করে দিব। তার মানে তুমি কোনটার সাথে একদিন যে ইংলিশ পড়বা, তারপরের দিন জিকে, আবার একদিন ইংলিশ, তারপরের দিন জিকে, আমরাই প্ল্যান করে দিব। তাহলে হবে কি, তোমার কিন্তু পুরো জিনিসটা একদম রেডি হয়ে যাবে। তুমি কিন্তু আগে থেকেই সবকিছুর তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে। তুমি দেখবে ধাপে 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 করতে করতে তোমাকে দেখো আমরা যেমন সিনোনিম যখন পড়াবো, সিনোনিম অ্যান্টোনিম, এই যে প্রথমে তুমি এ থেকে এইচ পড়বা, তারপরে একদিন আই থেকে পি পড়বা, তারপরে কিউ থেকে জেড পড়বা। তাহলে হবে কি, তোমার লোড কমে যাবে। তো আমি একদম শুক্রবারে এটা পড়াই দিব, তারপরের পুরো সপ্তাহ জুড়ে তুমি পুরো সিনোনিম অ্যান্টোনিম এভাবে ভেঙে ভেঙে পড়ে ফেলবা। তাহলে তোমার জন্য ইজি হয়ে গেল, বুঝছো? তাহলে সেম জিনিসটা আমাদের জিকের ক্ষেত্রে, এগুলো আমরা রুটিনের মধ্যে তোমাদের প্রত্যেকটা টাইটেলে আমরা অ্যাড করে দিব, তখন তোমরা এগুলো সব একদম পেয়ে যাবা রুটিনে। আচ্ছা, সো এই হচ্ছে যে আমাদের প্ল্যান। আর আমি এই ডিসকাউন্ট ওদের কতদিন থাকবে, কিভাবে পাবে? আমাদের এটা কিন্তু একটা খুব ভালো ডিসকাউন্ট, যে আমরা 4000 টাকা ডিসকাউন্ট রেখেছি, 300 টাকা ডিসকাউন্ট রেখেছি, 4000 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। এবং এই কোর্স ফিতে তোমরা এই কোর্সটা এনরোল করতে পারবা 15 সেপ্টেম্বর, অর্থাৎ আজ থেকে শুরু করে 7 দিন বা 6 দিনের মতো আছে। যেহেতু 10 তারিখে ক্লাস শুরু, তো আমাদের পরামর্শ হচ্ছে যত দ্রুত তোমরা কোর্সে এনরোল করবা, তত দ্রুতই কোর্সের সকল ফিচারের মধ্যে তুমি আবদ্ধ হবা, তত দ্রুত তুমি কোর্সের সাথে নিজেকে মানায় নিবা এবং খুব ভালোভাবে তুমি পড়াশোনা শুরু করতে পারবা। এবং আমার মনে হয় এরপর থেকেই 15 সেপ্টেম্বর পর থেকে আমাদের কোর্সে ইনক্রিজ করবে, 4300 হবে, এরপরে আমার ধাপে ধাপে আমাদের কোর্সে আরো বাড়বে। সো যারা কোর্সে এনরোল করতে চাও, যাদের সত্যিকার অর্থে মেডিকেলে ভালো করার ইচ্ছা, মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা, ডাক্তার হওয়ার ইচ্ছা, সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর ইচ্ছা, স্টেথোস্কোপ গলায় ঝুলানোর ইচ্ছা,
তাদের জন্য আমাদের এই টার্গেট ডিএমসি কোর্স। এবং আমি বিশ্বাস করি তোমরা 4,000 টাকায় এর চেয়ে বেশি ফেসিলিটি নিয়ে আসলে বাংলাদেশে কোনো কোর্স ইনশাল্লাহ নাই। আর একটা ফিচার আমরা বলতে ভুলে গেছি, র্যাপিড ফায়ার। তোমরা জানো যে আমাদের প্রত্যেকদিন ক্লাস শেষেই কিন্তু আমাদের টেলিগ্রামের যে কুইজের একটা গ্রুপ আছে, আমাদের ইনশাল্লাহ 10 তারিখ থেকে আমাদের আলাদা ভাইয়া আছে যারা হচ্ছে এটা পরিচালনা করে। সো তাদের এবং আমরা সরাসরি আমরাও আছি যে আমাদের ওই গ্রুপে কিন্তু ওই দিনের অধ্যায়ের উপরে বিভিন্ন এমসিকিউর উপরে তোমাদের রিপিট ফায়ার হবে। তোমরা টেলিগ্রামে ওখানে তোমরা রাতের বেলা এসে তোমরা বিভিন্ন 10-15টা প্রশ্ন দেওয়া থাকবে বা বেশি থাকতে পারে, তোমরা প্র্যাকটিস করে দেখবা ক্লাস শেষে তুমি কতটুকু পারো। সো এই জিনিসটা তোমাকে বুস্ট আপ করবে, তোমার এমসিকিউ সলভ করার এবিলিটি বাড়াবে। এটি হচ্ছে আমাদের আসলে চেষ্টা। সো 4,000 টাকায় আসলেই তুমি মার্কেটে অনলাইনের ইয়েতে তুমি কিন্তু এই জিনিসগুলা হবে না। তোমার কিন্তু এই যে কমপ্লিট যে সার্ভিসটা, সেই কমপ্লিট সার্ভিসটা তোমরা এই লিমিটেড প্রাইসের মধ্যেই তোমরা ফুল মেডিকেল অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা কিন্তু আমাদের সাথে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর জানতে টেলিগ্রাম গ্রুপে কিভাবে অ্যাড হবা? তোমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের প্রাইভেট গ্রুপে যখন যাবা ইনশাল্লাহ আগামীকাল থেকে পোস্ট শুরু হবে। অলরেডি যারা এর আগে যুক্ত হয়েছে ওরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছে, বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হচ্ছে কালকে হচ্ছে ইনশাল্লাহ আবার পোস্ট করবে আমাদের মডারেটর যিনি আছেন। সো তখন তোমার ওই লিঙ্ক ধরে তোমার লিঙ্কে তোমার সরাসরি প্রাইভেট গ্রুপ থেকে টেলিগ্রাম গ্রুপে চলে যাবা। এই যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ মেনটেন করবো। সো তোমার এগুলো নিয়ে প্যারা নাই। তুমি একবার কোর্স কিনে যখন গ্রুপে জয়েন করবা, দেখবা গ্রুপের মধ্যেই আমরা সব আমাদের পিডিএফ এর আমরা আলাদা পোস্ট দিয়ে রাখছি, সকল ক্লাসের আলাদা পোস্ট আছে, তোমার কিছুই খুঁজে পেতে সমস্যা হবে না। সবকিছুই আমাদের একদম পোস্ট আকারে গুছানো আছে। এবং এই টার্গেট ডিএমসি 4.0 হচ্ছে, আমি আবারও বলি, তাদের জন্য যারা এখন পর্যন্ত ডিটারমাইন্ড যে মেডিকেলে কোর্স করবা, যারা এখন পর্যন্ত ডিটারমাইন্ড যে আমি ভার্সিটিতে ভালো প্রিপারেশন নিব কিন্তু বাইরের জন্য আপনাদের সাথে টার্গেট ডিএমসিতে আসি, অথবা যারা সেকেন্ড টাইমার আসো 23 ব্যাচের, যারা আসলে এতদিন ধরে যতটুকু পড়েছে, হয়তো অনেকেরই বই অর্ধেক পড়া হয়েছে, একবার পড়া হয়েছে, কিন্তু একদম শুরু থেকে নতুনভাবে জাস্ট 2 মাসের টার্গেট করে রিস্টার্ট করার যাদের ইচ্ছা, রিস্টার্ট করার যাদের চেষ্টা থাকবে, তাদের জন্য কিন্তু আমাদের এই টার্গেট ডিএমসি কোর্স। এই কোর্সে আমরা যারা আসি, আমরা সবাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের, এবং আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে কেউ প্রায় গত 6-7 বছর ধরে পড়াই হচ্ছে, আমরা এখন বের হয়ে গেছি, কেউ হচ্ছে এখনো পড়াচ্ছে, সে পড়ানোর মতো থেকে আছে। আমাদের অনুশীলনী সফট ক্লাসে আমরা নিজেরা থাকতেছি, এর পাশাপাশি তোমাদের জন্য ঢাকা মেডিকেলের একজন টপার নিয়ে আসছি, যেন ওই ফিজিক্স কেমিস্ট্রিগুলো সে তোমাদের কাছে আরো সুন্দরভাবে আরো ইজিলি আমাদের স্মুথ তোমাদের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি। এবং আমাদের জিকের জন্য কিন্তু ফারিয়া আপু আছেন বুয়েট থেকে। সো আমাদের এই প্যানেলটা অ্যাকচুয়ালি আমরা এমনভাবে তৈরি করেছি যেন আমরা মেডিকেলের জন্য একটা বেস্ট সার্ভিস দিতে পারি। তোমরা জানো গত বছর আমাদের কাছ থেকে যে শত শত স্টুডেন্ট চান্স পেয়েছিল, আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটা সুন্দর একটা বাফেট প্রোগ্রাম আয়োজন করেছিলাম। হয়তোবা এবছরের সেলিব্রেশন প্রোগ্রামটা হবে আরো অনেক বিশাল, কারণ আমরা বিশ্বাসী যে টার্গেট ডিএমসি 4.0 কোর্স থেকে ইনশাল্লাহ আমরা এবার সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্টকে বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ানোর পথ দেখাতে পারবো। তোমরা জানো ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে, অলরেডি কিন্তু প্রায় 1000 সিট বেড়েছে, অর্থাৎ প্রায় 5000 সিটের বিপরীতে তুমি লড়াই করবা। সো আমার মনে হয় যারা মেডিকেলের চিন্তা ভাবনা করতেছো, তোমরা এখনো শিওর না, আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য আসলে এটা অনেক বড় সুযোগ যে 5000 সিট, আমাদের সময় সিট ছিল মানে 3200 মতো। সো এটা একটা অপরচুনিটি, এবং আমি বিশ্বাস করি এই অপরচুনিটি তুমি কাজে লাগাবা এবং তুমি আসলেই ভালো মতো পড়াশোনা করে আমাদের গাইডলাইন অনুসারে তুমি ইনশাল্লাহ মেডিকেলের চান্স পাবা ইনশাল্লাহ। তো আমি সবকিছু তোমাদেরকে বলে দিল। তো আমরা আমাদের বেস্টটা দিব, বরাবরের মতো আমরা যা দিয়ে আসছি আমাদের বেস্টটা দিব, এবং আমরা তখনই বারবার বলছিলাম যে আমরা সবকিছু রেডি করে তোমার মুখের সামনে এনে দিব, বাট সেটাকে গ্রহণ করতে হবে তোমার, সেটাকে গিলতে হবে তোমার, সেটাকে হজম করতেও হবে তোমার। তো সবকিছু যখন ভাইরা এনেই দিব, তো তুমি যদি এতটুকু কাজ না করো, তাহলে তো আসলে তোমার মেডিকেলের যে ডিটারমিনেশন, সেই জায়গাটা থেকেই তুমি আসলে অনেকটা পিছিয়ে যাচ্ছ। সো আমরা এটাই বলবো যে তোমাদের দরকার খালি মোটিভেটেড রাখা, আর সেই মোটিভেশনগুলোও আমরা তোমাদেরকে দিব যে না ভাইয়া এখন এটা করতে হবে, তখন সেটা করতে হবে। তোমাদের যে কোনো গাইডলাইন লাগবে আমাদেরকে পাবা, যে কোনো ধরনের হেল্প লাগবে, যে কোনো ধরনের বেটারমেন্ট, যেটা নেই ভাইয়া এটা যদি আমাদের জন্য করেন এটা ভালো হয়, আমরা সব কিছু করবো। বাট আমরা চাই পাবলিক মেডিকেল কলেজের প্রাঙ্গণে তোমাদেরকে যেন পৌঁছে দিতে পারি। আমাদের স্টুডেন্ট যেন, গত বছর আমরা 575 স্টুডেন্টকে আমরা চান্স পাওয়াতে পেরেছি, এর মধ্যে ঢাকা মেডিকেলে ছিল 58 জন। তো আমরা চাই যে এই সংখ্যাগুলো আরো অনেক বাড়বে। একটা অনলাইন কোর্স থেকেই যদি এরকম হতে পারে, সো তোমরা অনেকেই বলো অফলাইন করতে হবে কিনা, নাকি ভাই শুধু অনলাইন করলেই হবে কিনা। আমি বলবো অনলাইনে টার্গেট ডিএমসি যদি তুমি করো, তোমার অফলাইনের কোনো প্রয়োজন
হবে না। তারপরেও যদি তুমি মনে হয় যে তোমার করা দরকার, তুমি পারবা, সেই সামর্থ্য তোমার আছে, তুমি চাইলে করতে পারো। বাট টার্গেট ডিএমসি 4.0 itself is a self sufficient কোর্স, এটাই তোমার জন্য এনাফ। আমরা এমনভাবে এটা রেডি করেছি। ওকে, সো ইনশাল্লাহ আমাদের 10 তারিখ দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। আমরা আবার ক্লাসে চলে যাব। এবং ফারিয়া আপু, লাস্ট একটা উইশেস ওদের জন্য। আচ্ছা, অনেকে এটা দেখতেছিলাম কমেন্টগুলা, সো ওইটাই যেটা হৃদয় বললো যে এই যে 10 তারিখে তো জার্নিটা শুরু হবে, তুমি এখন ডিটারমাইন্ড হও যে না আমি এখন থেকে পড়াশোনা শুরু করবো। যে অনেকে বলতেছে যে আমার বেসিক ভালো না, আমি এইচএসসিতে ভালো পড়াশোনা করি নাই, এখন থেকে পড়লে আমার হবে কিনা। অবশ্যই হবে ইনশাল্লাহ। বাট তুমি যদি একদম টার্গেট রাখো যে আমাদের যে ক্লাসগুলো হবে নিয়মিত, তুমি সেই ক্লাসগুলো মিস করবে না। যদি লাইভ ক্লাস মিস হয় তুমি রেকর্ড করো, রেকর্ড করে পরদিন যে পরীক্ষাটা হবে তুমি সেই পরীক্ষাগুলো দাও। পরীক্ষাতে দেখো যে তোমার কোন জায়গায় কমতি আছে, তুমি সেটা গিয়ে আবার পড়ো যে না আমার যে জায়গায় আমি কম পাইছি, তার মানে আমার পড়া কম হয়েছে, আমি সেটা বইটা খুলে আমি সেটা আমি পড়ে ফিরি। তো তার মানে তোমাকে নিয়মিত পড়াটা, তোমাকে নিয়মিত ডেইলি পড়া ডেইলি শেষ করতে হবে। যে আজকে আমি পড়লাম না একটা চ্যাপ্টার, আমি পরে গিয়ে পড়বো, ওইটা কিন্তু আর সময় পাওয়া যায় না। কারণ এত পড়া, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে, তুমি যদি রেখে দাও যে আমি পরে পড়বো, আজকে পড়তে ভালো লাগতেছে না আজকে পড়বো না, এটা করলে চলবে না। একদম নিয়মিত পড়া, নিয়মিত পড়তে হবে। যেন আমি বলি একটা ঘটনা, যখন হামিম বলতেছিল না যে ফেসবুক মানে একটু কমাইতে হবে, যে আমার বোনের সময়, আমার বোন যখন অ্যাডমিশন দেয়, আমার মনে আছে যে আমার বোন আমার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করাইছিল, কারণ ওর ফ্রেন্ডরার সাথে আমার অ্যাড করা। কারণ তার মানে কি যে ওর তো ডিঅ্যাক্টিভেট ছিল, আমারটা করছে কি যে আমারটাতে ঢুকে ও দেখবে ওর ফ্রেন্ডে মানে কি করতেছে না করতেছে, ওকে তুই ডিঅ্যাক্টিভেট রাখ। যেদিন ওর ঢাকা ভার্সিটি আসলো ইকোনমিক্স, যেদিন ও মানে আসলো সেই দিন আমি মনে আসছে বার্থডে আমার বান্ধবী পড়তো, ওর ওখানে গিয়ে আমি ফেসবুক অ্যাক্টিভেট করছি। মানে ও যেদিন আমি রেজাল্ট পাইলাম যে ওর ইকোনমিক্স আসছে, এখন তো করতে পারে অ্যাক্টিভেট, হ্যাঁ কর এখন কর, আমি ওখানে দাঁড়ায় আমি অ্যাক্টিভেট করছি। আমার এখনো মনে আছে যে আমারও 2-3 মাস আমার ফেসবুক ছিল না, আমার ছিল না ফেসবুক, আমার বোনের পরীক্ষা আমার ফেসবুক ছিল না, এই আর কি অবস্থা। এটা মানে ফেসবুক কমাইতে হবে। যেটা বলতেছিল আমি যে তুমি যখন আমাদের তো রুটিন দেওয়া থাকবে, যখন এক্সাম বা যখন পরীক্ষা বা যখন ক্লাস, তুমি ক্লাসটাকে আসো, তারপর তুমি মোবাইলটাকে দূরে রাখো, ঠিক আছে? যদি মনে হয় তোমার মোবাইলে পিডিএফ আছে, তুমি নেট অফ করে তুমি পিডিএফ দেখো। তুমি নেট অন থাকলে তোমার এ করবে, আমি দেখি ফেসবুকে ঢুকি, আর আমরাই তো দেখি যে ফেসবুক ঢুকলে কই চলে যায় সময়, এগুলো করলে চলবে না। এখন তোমাকে তোমার এই অ্যাক্টিভিটিস গুলো কমাইতে হবে, পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। এবং যেটা বলতেছো যে আমাদের এবার 800 প্লাস, এটাই বলছি আসছে ফাগুনে আমরা আরো দ্বিগুণ হবো ইনশাল্লাহ। আমরা চাই যে আমাদের সামনে আমাদের ডাবল চান্স পাক। যেমন সেদিন একটা মেয়ে, আমি নিউ মার্কেটের সামনে দাঁড়াইছি, নিউ মার্কেটের যে মোড়টা, নীলক্ষেতের মোড়, আমি দাঁড়াইছি, হঠাৎ করে একটা মেয়ে আসছে আমার কাছে, আসে জড়ায় ধরছে যে আপু আমাদের আগে ডিএমসি স্টুডেন্ট ছিল 3.0-তে, ওই যে তোমাদের একটা এগুলো না যে আন্দোলন হলো না যে ডক্টর এমবিবিএস বিডিএস আন্দোলন করতে, ওখানে গেছিল। তো আমাকে বাস থেকে নেমে গেছে আমাকে দেখে যে আমার সাথে দেখা করবে। ওকে আপু আমি হচ্ছে কি মোহাম্মদপুর যাচ্ছিলাম, আপনাকে দেখে আমি নেমে গেছি। ও আমাকে জড়াই ধরছে, বলছে মানে আনোয়ার খান মেডিকেলে পড়ে। তো তখন বললো যে আমি আপনার তোমাদের জিজ্ঞেস করতে ভাইয়ারা কই, আমি না ওরা তো ওখানে আন্দোলনে ছিল। তো এটা যে ভালো লাগে যখন কেউ এসে বলে আমি টার্গেট ডিএমসি স্টুডেন্ট ছিলাম, খুব ভালো লাগে আর কি। সেই জন্য যে আমরা চাবো যে তোমরা আমাদের কোর্সে আসো এবং তোমরা বেস্টটা পাবা মেডিকেলের জন্য। যেটা অনেকেই বলছে অনলাইন করলে হবে কিনা, অনেকেই বলতেছিল অফলাইন, তুমি অনলাইন করে দেখো, তুমি এটা যদি করতে পারো ঠিক মতন, ইনশাল্লাহ তোমার আর অফলাইন করা লাগবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, এবং আমরা বিশ্বাস করি টার্গেট ডিএমসি ইনশাআল্লাহ বাংলাদেশের বেস্ট কোর্স হবে। তোমার মেডিকেল প্রিপারেশনকে কমপ্লিট করতে টার্গেট ডিএমসি ছাড়া আর কিছু ইনশাআল্লাহ লাগবে না। সো ওয়েলকাম টু টার্গেট ডিএমসি, এন্ড ইনশাআল্লাহ 10 তারিখ থেকে ক্লাস শুরু। দ্রুত এনরোল করে ফেলো আমাদের কোর্সে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।